প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা আজকে কথা বলবো গণতন্ত্র এখন। এ বিষয়ে কথা বলবার জন্য যেসব আলোচক আমাদের স্টুডিওতে এসেছেন, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন, আমার নাম জুনায়েদ সাকি, আমি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করি। আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তক্কাতক্কিতে স্বাগত। বাঁ দিকে আছেন, আমি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী। স্বাগত। আমি সোহেল হায়দার চৌধুরী, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক বর্তমানের ডেপুটি এডিটর হিসেবে কাজ করছি। তক্কাতক্কিতে স্বাগত। প্রিয় দর্শক, আলোচকদের সঙ্গে পরিচিত হলেন। আমরা আলোচনা করব প্রথমে এই সাংবাদিক সোহেল হায়দার চৌধুরী, আপনি যদি বলেন এই সমসাময়িক প্রেক্ষাপটে গণতন্ত্র এখন কি অবস্থায় আছে আসলে? প্রথমেই এখানে তিনজন রাজনীতিবিদ আছে, তাদের কথা শোনার আগে আমার জন্য কথা বলাটা খুব একটু ঝুঁকিপূর্ণ এবং ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ আছেন, বিরোধী দলের রাজনীতিবিদ আছেন দুজন, ঝুঁকিপূর্ণ। তারপরে সব মিলিয়ে যদি আমি আমার যেটা মনে হয় যে গণতন্ত্র, আমাদের যে বিকাশটা দরকার ছিল, গণতন্ত্রের বিকাশটা আমাদের রাজনীতিবিদদের কারণে এবং আমাদের যে সামাজিক ব্যবস্থা বা সামগ্রিক যে অবস্থা, রাজনীতিবিদদের পরস্পর বিরোধিতা, এসব কারণে বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এটা নিয়ে আমাদের দেশে এখন যেটা আওয়ামী লীগ বলবে গণতন্ত্র আছে, বিএনপি বলবে গণতন্ত্র নেই, কিন্তু তারপরেও তো একটা দেশ এগিয়ে যায়, নিশ্চয়ই গণতন্ত্র বা কথা বলার সুযোগ আছে, কথা বলার সুযোগ নিয়ে এগিয়ে যায়। কিন্তু এটি খুব ঝুঁকিপূর্ণ প্রশ্ন। আমি প্রথমেই বলে নিলাম যে আমার যেটি মনে হয় গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে কোথাও কোথাও। যেমন বিরোধী দলের যে কাজগুলো করার কথা ছিল তারা পুরোপুরি সেগুলো করতে পারছে না। কখনো সরকার পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, কখনো অন্য পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। আবার যখন আমি টক শো দেখি টেলিভিশন, তখন মনে হয় গণতন্ত্র আছে। মানে এক ধরনের আমার কাছে কনফিউজিং। মানে টক শোতে সব কথা বলা যাচ্ছে, প্রায় সব কথাই বলা যাচ্ছে। কিছু কিছু কথা তো সবসময় সবাই একটু চিন্তা করেও কোন নানা দিক থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আমার কাছে যেটি অ্যাজ আ হোল মনে হচ্ছে যে এখন গণতন্ত্র বলতে আমি যেটা বুঝি আমার মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতাটা কতটুকু অন্যের মত প্রকাশকে বা অন্যকে যাতে ক্ষতিগ্রস্ত না করে। এখন যেমন কখনো কখনো আমাদের গণতন্ত্র আমরা এমনও দেখেছি, যেমন ইনডেমনিটি, বঙ্গবন্ধু হত্যার পরে ইনডেমনিটি দেওয়া হচ্ছে, যে খুনিদের আমরা করলাম, ইনডেমনিটি দিলাম, তাদের বিপক্ষে কিছুই বলা যাবে না। যে কোনো রাজনৈতিক দলের একটা কৌশল থাকে, সেই কৌশলের কাছে বারবার বিএনপি পরাস্ত হচ্ছে। বিএনপি সুযোগটি নিতে পারছে না। আবার অন্যদিকে সরকারের যেটি হচ্ছে, সরকার কখনো কখনো দেখা যায় সরকার পক্ষ থেকে মনে হয়ে আছেন যে হয়তো খুব কঠোর অবস্থানে, তো কঠোর অবস্থান মোকাবেলা করেই তো একটি রাজনৈতিক দলকে এগোতে হয়। সেক্ষেত্রে বিএনপি ফেল করছে। আবার সরকার কখনো কখনো দেখা যায় যে তাদের উপর অতিরিক্ত হামলা মামলা বা নানা ধরনের জটিলতা সৃষ্টি করছে, সংকট সৃষ্টি করছে। এই সংকটগুলো থেকে সরকারকে, যেমন আমি মনে করি যে সরকারের আরো বেশি সহনীয় হওয়া উচিত। এবং বিএনপিকে এক্স্যাক্টলি বলবো যে বিএনপি যেহেতু বাংলাদেশে একটি বড় দল, আওয়ামী লীগের বিপক্ষে যে শক্তিটি বাংলাদেশে সব দলকে নিয়ে এগিয়ে যায় বা সব দলকে নিয়ে কাজ করে, সেই শক্তিটা হলো বিএনপি। এবং গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য সবগুলো বিরোধী দল, বিএনপি সহ, প্রয়োজন আছে। এবং আমার মনে হয় বিএনপিকেও আরো বেশি কৌশলী রাজনীতি যদি তারা করতে পারে, তারা হয়তো গণতন্ত্রের ক্ষেত্রে তাদেরও ভূমিকা থাকবে। একেবারে নিষ্ক্রিয় হয়ে থেকে একটি দল একটা জায়গা থেকে চলবে, একটি দল কোন এই যে যেমন এবার যে কমিটি হলো, এই কমিটির গণতন্ত্রটা কোথায় আছে? বিএনপির ইন্টারনাল গণতন্ত্র নিয়েই তো প্রশ্ন উঠেছে। এবার যে কমিটি হলো, নানা ধরনের লোক দিয়েছে, সেটা তারা দিতেই পারেন, কিন্তু ইন্টারনাল গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে। আবার যদি এদিকে আমি আপনার কাছে আসবো একটু, রুমিন ফারহানা, আপনাকে দিয়ে যেহেতু অনেকগুলো প্রশ্ন এসছে। জি, গণতন্ত্র নিয়ে কথা হচ্ছিল। তো গণতন্ত্রের মুখ্য বিষয়টি তো মানুষকে নিয়ে গণতন্ত্র, মানুষের জন্যই গণতন্ত্র। কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটটি আমরা দেখছি, সেখানে আমরা দেখছি যে গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ তুমি কি উন্নয়ন চাও? যদি তুমি উন্নয়ন চাও, তাহলে তুমি গণতন্ত্রের কথা বলতে পারবে না। তুমি কি যুদ্ধাপরাধের বিচার চাও? যদি তুমি বিচার চাও, তাহলে তুমি আইনের শাসনের কথা বলতে পারবে না। যদি তুমি ফ্লাইওভারে উঠতে চাও, তাহলে তুমি ন্যায় বিচারের কথা বলতে পারবে না। অর্থাৎ একটির সঙ্গে একটিকে যেভাবে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হয়েছে এবং একটিকে আরেকটির সাবস্টিটিউট হিসেবে যেভাবে প্রেজেন্ট করবার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় বিষয়টি বোধহয় সেভাবে চললে একটি সুস্থ রাষ্ট্রের সুস্থতা আর বজায় থাকে না। আপনি যদি আইন সবার জন্য এটা বিশ্বাস করেন, তাহলে যদি এখন বাংলাদেশের দিকে তাকান, তাহলে দুঃখিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং গণতন্ত্র যে শুধু একদিনের ভোটের অধিকার তা কিন্তু না, সেটা আমরা কখনোই বলিনি।
2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটি হচ্ছে এবং তারপরে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো যে ধারাবাহিকতায় আমরা দেখেছি, তাতে আমরা একটা জিনিস খুব স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে এখন সবাই ভোট দেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট দেবে, সরকারি দলের ক্যাডাররা ভোট দেবে, প্রার্থী নিজে ভোট দেবে, শুধু ভোট দেবে না ভোটার। অর্থাৎ ভোটারের কাছ থেকে ভোট বিষয়টিকেই কেড়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ ভুলে গেছে কত 2009-এর পরে আর কবে ভোট দিয়েছে বা আদৌ ভোট দিতে হয় কি করে, আমার ধারণা এটা ভুলে গেছে। কিন্তু একই সঙ্গে ওই একদিনের ভোটাধিকারের সঙ্গে সঙ্গে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও ভীষণ দুর্বল করে ফেলা হয়েছে। আপনি যদি মানবাধিকার কমিশন দেখেন, আপনি যদি নির্বাচন কমিশন দেখেন, আপনি যদি অ্যান্টি কারাপশন কমিশন দেখেন, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে একদম ভেঙে ফেলা হয়েছে। সংবিধানে আমাদের যে মৌলিক অধিকারগুলো স্বীকৃত, আমার ফ্রিডম অফ লাইফ, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ একটি 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 করে বাধাগ্রস্ত হচ্ছে। দেখুন, আমি খুব ছোট্ট একটা ব্যক্তিগত উদাহরণ দিই। উনি বলছিলেন যে গণমাধ্যম বা টক শোতে যখন দেখি তখন মনে হয় না দেশে গণতন্ত্র আছে। ওনার এ কারণেই মনে হয় কারণ আমাদের মতো বিরোধী দলের 2-4 জন মানুষ আমরা কিছু কথা বলতে পারি, এবং এই কথা বলবার মাসুল হিসেবে দেখুন আমার ফ্রিডম অফ মুভমেন্ট বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমার ভ্যালিড পাসপোর্ট থাকা সত্ত্বেও, আমার টিকিট থাকা সত্ত্বেও, আমার ভিসা থাকা সত্ত্বেও আমাকে ইমিগ্রেশন কোনো এক দৈব কারণে 4 ঘন্টা 5 ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখার পর প্লেন চলে যাচ্ছে, বলা হচ্ছে আপনাকে এবার যেতে দেওয়া হবে না। আমি যখন বিচার বিভাগের দ্বারস্থ হচ্ছি আমাকে বলা হচ্ছে আপনার তো কনফারেন্স শেষ হয়ে গেছে, ভবিষ্যতে আটকালে আসবেন। এই ঘটনাটি আমার সাথে এটা দ্বিতীয়বার ঘটলো, এবং তৃতীয়বার আমি বলবো, কারণ একবার আমাকে যেতে দেওয়া হয়েছে, একদম লাস্ট মোমেন্টে যেতে দেওয়া হয়েছে। তো একজন ব্যক্তি হিসেবে আমার সাংবিধানিক অধিকার এখানেই তো ক্ষুণ্ণ হয়ে যায়। অর্থাৎ আমরা যারা 2-4 জন কথা বলছি বা মিডিয়াতে আসবার সুযোগ পাচ্ছি কিংবা পত্রিকায় লেখালেখি করছি, দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের কোনো না কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তো এটিকে যদি আপনি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বলেন তাহলে তো সেটা হচ্ছে না। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তো নেই। আপনি যদি জীবনের অধিকারও ধরেন, সবার কিন্তু জীবনের অধিকার এখন নাই। কিছু শ্রেণী, কিছু গোষ্ঠী মধ্যে এই অধিকারটি সীমাবদ্ধ হয়ে গেছে। আপনি দেখুন, আজকেই পেপারে এসছে যে 5 মাস হয়ে গেছে, এখনো তনু হত্যাকাণ্ডের ফরেনসিক রিপোর্টে মৃত্যুর কারণটি পর্যন্ত নির্ধারিত হয়নি, যেখানে তনুর বাবা মা বারবারই ইন্ডিকেট করছে কারা এখানে জড়িত, কোন দিকে গেলে তদন্ত ঠিক পথে এগোবে। তাদের সাহায্য না নিয়ে উল্টো তাদেরকে ইন্টারোগেট করা হচ্ছে, অর্থাৎ ভিকটিমকে এখানে অ্যাকিউজডের মতো ট্রিট করা হচ্ছে। সুতরাং আপনি যদি একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে না পড়েন, আপনি যদি একটি বিশেষ দলের অংশীদার না হন, এবং সেটাও কিন্তু আস্তে আস্তে অনেক সংকুচিত হয়ে আসছে। আস্তে আস্তে আমরা দেখছি সেই নিরাপত্তা বলয়ের মধ্যে যারা ছিলেন তাদের সংখ্যাটিও কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। আপনি যদি তার মধ্যে সেই ভাগ্যবানদের একজন না হন, তাহলে আপনি বিচার বলেন, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার বলেন, আপনার সাংবিধানিক অধিকার বলেন, কোনো অধিকারই কিন্তু আপনি ভোগ করতে পারছেন না। মিস্টার মনির, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্বস্তি প্রকাশ করে আমি আমার বক্তব্য বা কথা স্বস্তির বলার কারণ কি? স্বস্তির কারণ মীর কাসেম আলী দনকুয়ের বিশিষ্ট জামাত নেতা, ক্ষমতাশীল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যাদের আশ্রয় প্রশ্রয়ের মধ্যে দিয়ে দণ্ডাঢ্য ব্যক্তি হয়েছে, লবিস্ট নিয়োগ করেছে $2.5 মিলিয়ন দিয়ে, তার রায়ের পুনর্বহাল থেকেছে এবং অ্যাপিলেট ডিভিশন খারিজ করে দিয়েছে। তো আপনি গণতন্ত্রের কথা বলার সাথে সাথে রুমিন ফারহানা নিয়ে আসলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে, সেটা বাধাগ্রস্ত হলে গণতন্ত্র থাকবে না, কথা বলা যাবে না। তো যুদ্ধ অপরাধীদের বিচার যখন বাস্তবায়ন করা জননেত্রী শেখ হাসিনা সরকার করছে, সেখানে তো প্রমাণিত হয়েছে যে আইনের শাসন আছে। আইনের শাসন যদি না থাকতো তাহলে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে হচ্ছে? যখন আইনের শাসন ছিল না তখন তো রুমিন ফারহানা খুবই বাচ্চা মানুষ। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যে কথাটা সোহেল হায়দার চৌধুরী বলার চেষ্টা করলেন যে আইনের শাসন অনুপস্থিত ছিল, ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, হত্যাকারীদেরকে একটি দল, একজন মেজর, সে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনার প্রাইস পোস্টিং দিয়ে খুনিদের পক্ষে যখন কথা বলেছিল, তখন তো আইনের শাসন ছিল না 75 থেকে 96 সাল পর্যন্ত। এখন গণতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্রের কথা বলা তো এই নয় যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 71-এর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, তার খুনিদের আজকের বিচার যখন হচ্ছে, যুদ্ধাপরাধীদের রায় যখন হচ্ছে, তখন এটার সাথে সাথে আপনি বলার চেষ্টা করবেন যে আইনের শাসন নেই। তো যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় এটাই ওনারা চাচ্ছেন, তাহলে আইনের শাসনের প্রশ্ন আসবে কেন? আইনের শাসন তখনই তো এক্সিস্ট করে যখন আপনার জাতির যে একটা দায় আছে, সেই দায় মুক্তি থেকে জাতিকে আমার দায় মুক্তির জায়গায়
গণতান্ত্রিক একটা সরকার নিয়ে আসছে। এখন 2014 নির্বাচনের কথা বলেন, 2014 নির্বাচনে আপনি অংশগ্রহণ করেননি, তার জন্য তো গণতন্ত্র দায়ী না, তার জন্য একটি রাজনৈতিক দল দায়ী না, তার জন্য সরকার দায়ী না। আসার জন্য যে প্রক্রিয়া ছিল, তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা সেদিন তাকে আহ্বান জানিয়েছিলেন, উনি নির্বাচনে আসেননি, উনি মানুষের সাথে প্রতারণা করেছেন। গণতন্ত্রের কথা বলছেন, মানুষের কথা বলছেন, ওনারা যখন এই কথাগুলো বলেন ওনারা তো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি যদি বলে থাকি যে 2014 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার মধ্য দিয়ে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক যারা নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, আমাদের মতন যে সমস্ত নেতৃত্ব, তারা মনে করেন একটা কম্পিটিটিভ ইলেকশনের মধ্য দিয়ে যে সমস্ত জায়গায় কম্পিটিটিভ প্রার্থী থাকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। অনেক জায়গায় দেখা গেছে যখন আপনার এই ইলেকশনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এবং পাশাপাশি যদি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মুখোমুখি হয়, তখন কিন্তু জনপ্রিয় ব্যক্তিদেরকেই খোঁজা হয়, যার রাজনৈতিকভাবে অবস্থানটা আছে, তার জনপ্রিয়তা আছে, মানুষের মাঝে যার অবস্থান আছে। আমি তো মনে করি 5টি বছর বরঞ্চ বিএনপি 2014 5ই জানুয়ারি নির্বাচনে না আসার মধ্য দিয়ে বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে, এবং বরঞ্চ সেখানে বিএনপি নির্বাচনে না আসার মধ্য দিয়ে গণতান্ত্রিক যে হীনতা বা গণতান্ত্রিক যে দুর্বলতা ত্রুটিগুলো, সেটা বরঞ্চ 2014 5ই জানুয়ারি বিএনপি অংশগ্রহণ না করার মধ্য দিয়ে বরঞ্চ এটা শুরু হয়েছে। একটা হলো, আপনাকে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনাকে থাকতে হবে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আমরা জেনারেল জিয়া, খুনি জিয়ার আন্ডারে 1979 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। আমরা 75-এর পর থেকে গণতান্ত্রিক অধিকার, ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময় জিয়া মতন সামরিক শাসকের বিরুদ্ধে যখন ক্ষমতা ছিল তার অধীনে আমরা ইলেকশনে গিয়েছি। আমরা স্বৈরাচারী এরশাদ সরকারের অধীনে, অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। গণতন্ত্র তবে ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে আপনার প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক কথা এই নয় যে আপনি এখানে খুব সুন্দর সুন্দর করে কথা বলবেন, আপনার রাজনৈতিকভাবে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশে একটা নির্বাচন চান। এদেশের সাধারণ মানুষের কাছে কি আপনি সেই আন্দোলিত করতে পেরেছেন মানুষকে? আপনি আন্দোলিত না করে আপনি কি করেছেন? আপনি করেছেন নিরীহ মানুষকে হত্যা করেছেন। আপনি করেছেন কি? আপনি সন্তান সম্ভব মাকে বোমা মেরেছে, তাকে হত্যা করেছেন। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি চেতে হয় আপনাকে রাজনৈতিকভাবে ওই দীক্ষিত হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এই নয় যে আপনাকে ক্ষমতা এসে বসিয়ে দেবো। সেটা তো আপনারা যেহেতু একটি রাজনৈতিক দলের যখন একটি খুন বা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যখন প্রতিষ্ঠিত হবে, তখন তারা মনে করবে এটাই তাদের রাজনীতি। অর্থাৎ একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যদি বড় হয়ে বেড়ে ওঠা, যখন মনে করেন জুনায়েদ সাকি একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, তার অধিকারের কথাটা সে বাংলাদেশের মানুষের কাছে বলতেছে, আবেদন করতেছে যে দিস ইজ মাই ডিমান্ড, আমি কি চাই? আমি চাই দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসুক। আচ্ছা, তার কথা আমার মনে হয় তার মুখ থেকে শুনি। জি, প্লিজ, সেটা খুব ভালো হবে। সেই গণতান্ত্রিক জায়গাগুলো না তৈরি করে, তার ম্যানিফেস্টো আপনি না বললে উনি বললে ভালো হবে। হ্যাঁ, সেই জায়গাটা যখন আপনি মনে করেন একটা সামরিক গর্বের ভিতরে যখন আপনি জন্মগ্রহণ করে আসবেন, তখন আপনার মুখে অন্তত গণতন্ত্রের কথা মনে হয় না। এই কারণে আপনি কখনোই কোনো সময় গণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার সাথে আপনি কখনো ছিলেন না। ক্ষমতায় আসা মানে আপনি গণতান্ত্রিক নয়, ক্ষমতায় আসা মানে ওই রাজনৈতিক দলটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বেড়ে ওঠে না। যেহেতু তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেড়ে ওঠে নাই, সে কারণে আজকের যে দুর্বলতা তাদের, যে কথা সোহেল ভাই বলার চেষ্টা করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি হতো তাহলে একটি রাজনৈতিক দলের 800 কমিটি, মানে 520 জন এক্সিকিউটিভ কমিটি, তার উপদেষ্টা আছে, এবং সেই কমিটি হওয়ার আগে তার পার্টির প্রেসিডেন্ট হয় আগে, সিনিয়র ভাইস চেয়ারম্যান হয় আগে, একটি মানে সম্পূর্ণই তাদের চিন্তা চেতনার মধ্যে একটা অগণতান্ত্রিক এবং চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা, যে আর্মি রুলার যেভাবে করে, যে মানে যখন মানে এটা বলা হয় গ্রামে প্রচলিত আছে যে আর্মির শাসন হলো যে ভোটের ভিতরে। তো অর্থাৎ এই যে মানসিকতার মধ্য দিয়ে যাদের জন্ম, তারা কখনোই গণতান্ত্রিক কথা বলতে পারে না, এবং ওই দলটাকেও যারা বিলং করে কখনো না কখনো এরা বিশেষ একটা গোষ্ঠীকে পারপাস সার্ভ করছে, অ্যাজ এ হোল নেশনকে তারা বিল্ড আপ করতে চান এবং নেশনের চিন্তা চেতনাকে আগে নিয়ে যেতে পারে না। ধন্যবাদ আপনাকে। আসলে গণতন্ত্র নিয়ে এর আগেও অনেক কথাবার্তা হয়েছে, আমিও বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি। তো বাংলাদেশে আসলে গণতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি, এটা বাস্তব সত্য, এবং এটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটাই আমাদের এখন হাতে আলোচনার মধ্যে আনা দরকার। তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের অঙ্গীকারও প্রতিষ্ঠিত হবে না। সেই বিষয়টা যেন আমরা সবাই স্মরণ রাখি, এবং আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্র প্রত্যয়ন করেছি, সেটার যদি সাফল্য আমরা চাই, সেটার অগ্রযাত্রা আমরা চাই, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা
যেটাতে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা ঐক্য তৈরি হয়েছিল, জাতি যেখানে একটা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আমাদের অনুসন্ধান করা দরকার যে আমরা কিভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। এখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি থাকে, তাহলে ধরুন আওয়ামী লীগের পক্ষ থেকে যা বলা হলো, কিংবা বিএনপির পক্ষ থেকে এখন যা বলা হচ্ছে, কিংবা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আবার তারা যা বলেছেন, এই সব বিষয়গুলো জনগণের কাছে একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে যে আচ্ছা জনগণ এটাকে কিভাবে গ্রহণ করছেন, পছন্দ করছেন না পছন্দ করছেন না, কার মধ্যে ঔদ্ধত্য প্রকাশিত হচ্ছে, কে জনগণকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে চাইছে, এই সব বিষয়গুলো কিন্তু একটা পরীক্ষার জায়গায় পড়তো। কিন্তু যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখেছি যে এই পরীক্ষার জায়গাগুলোতে যাওয়ার মতো, অর্থাৎ গণতন্ত্রের প্রধান হচ্ছে যে জনগণের হাতে ক্ষমতা থাকবে, মানে ক্ষমতা কোনো ঐশ্বরিক জায়গায় কিংবা কোনো মানে এমন কোনো জায়গায় থাকবে না যেটা আসলে দেখা যায় না, ক্ষমতা জনগণের কাছে থাকবে এবং জনগণের ক্ষমতা যেটা সেটার একটা প্রতিনিধিত্বমূলক প্রকাশ ঘটবে সরকারের মধ্যে। সরকার জনগণের পক্ষে তার প্রতিনিধি আকারে এই রাষ্ট্রের ক্ষমতাটাকে পরিচালনা করবেন, কিন্তু মূল ক্ষমতা কিন্তু জনগণের হাতে। সেই জনগণের হাতে যে ক্ষমতাটা, সেই ক্ষমতার তো মানে বাংলাদেশে কোনো ব্যবস্থা আসলে রাখা হয়নি। বাংলাদেশে প্রথম থেকেই নির্বাচনী ব্যবস্থাটা, প্রতিনিধিত্বমূলক সরকার যেভাবে গঠিত হয়, সেটা দারুণভাবে একটা সমস্যার মধ্যে পড়েছে। এবং আজকে পর্যন্ত আপনি দেখেন একটাও মানে রাজনৈতিক দল কোনো নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। দুইবার ক্ষমতা হস্তান্তর করেছে, একবার 1996 সালে বিএনপির কাছে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, আর এইবার 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের কাছে। 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ যখন যে ক্ষমতা আসতে পারে নাই, তখন কিন্তু আওয়ামী লীগই ক্ষমতা হস্তান্তরটা সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেছিল। না, বলে গেলে চলবে না। তত্ত্বাবধায়ক না, না, সরকার। আপনারা সেটাই হোক না, আমি আপনি বলছি যে যে বললেন ক্ষমতার এটা তো ভুল ব্যাখ্যা। না, ক্ষমতা ক্ষমতা একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের দল, কাছে আরেকটা নির্বাচিত রাজনৈতিক দল। অসত্য কথা তো সেটা। না, অসত্য মিথ্যে কথা না, অসত্য একদমই। কথা। আমি বলছি যে অসত্য কথা। রাজনৈতিক দল ক্ষমতা নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি, তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এবং যে তত্ত্বাবধায়ক সরকার এখন আপনারা বলছেন, আপনারা বাতিলও করেছেন যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধানের গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক। এই কথা আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন আমরা বলেছিলাম। আমরা এটা বলেছি এই কারণে যে একটা নির্বাচনী ব্যবস্থা, একটা গণতান্ত্রিক শাসনে জনগণের প্রতিনিধিরাই তো সেই শাসনটা পরিচালনা করবেন। তারা যদি একটা নির্বাচনী আয়োজন করতে না পারেন, সেই নির্বাচন আয়োজন করতে পারেন না, তারা তত্ত্বাবধায়ক মাঝখানে একটা নিয়ে আসছেন, তাদের দ্বারা আবার নির্বাচিত হবেন এবং 5 বছর নিজেদেরকে গণতান্ত্রিক বলবেন, কিন্তু ঠিক 5 বছর পরে তারা নিজেদের আর গণতান্ত্রিক থাকবেন না, কারণ তারা ভোট চুরি করেন। কাজেই তখন তারা একটা তত্ত্বাবধায়ক আমদানি করবেন। এই পুরো ব্যাপারটাই একটা হাস্যকর জায়গার মধ্যে ছিল। কাজেই এই যে নির্বাচন করার জন্য যে একটা মানে ব্যবস্থা, নির্বাচন কমিশন বলে থাকে, সেটাই তো আসলে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করে। কেননা এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য যে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের হাতে, যেহেতু এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এই কমিশন মোটামুটি ভাবে ওই সময়ে প্রায় বেশিরভাগ ক্ষমতা তার কাছে কেন্দ্রীভূত থাকে, বিশেষভাবে নির্বাচনের সাথে সম্পর্কিত। সেটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তার পূর্ণ কর্তৃত্ব থাকে। সরকার একটা রুটিন কাজের জন্য কেবলমাত্র ওই সময় অবস্থান গ্রহণ করেন। তাহলে এইরকম একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি কেন সেটা অনুসন্ধান করা দরকার, সে বিষয়ে আমি পরে আসছি। কিন্তু এটা হওয়ার ফলে যেটা হয়েছে যে আমরা আর জনগণের কাছে আমাদের পরীক্ষা দিতে হয় না, আমরা যে যার মতো কথা বলছি এবং ক্ষমতাটা যেহেতু আমাদের দল কিংবা দুই দলই মনে করে তারা হচ্ছে খুব পরীক্ষিত দল, পরীক্ষিত দল, কিন্তু পরীক্ষাটা আসলে জনগণের কাছ থেকে খুব বেশি নিতে হচ্ছে না। এবং যখন তারা একটা মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচনও করে, তখনও নির্বাচন ব্যবস্থাটা তাদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। কারণ যেটা এখন বললেন যে মানুষ ভোট দিতে ভুলে গেছে, কিন্তু যখন মানুষ কিছুটা ভোটও দিয়েছে, সেই ভোট দেওয়ার সময় কিন্তু যতটা ভোট দিয়েছে তার চাইতে কিন্তু ভোট তাদের কাছে নিয়ে নেওয়া হয়েছে। এটা একটা বাজিকরের গণতন্ত্রের মতো, যে আপনি মনে করছেন যে আপনি আসলে ভোট দিচ্ছেন, কিন্তু আমি পুরো সিস্টেমের মধ্যে এমন ভাবে কর্তৃত্ব রাখবো যে ওই দুই দলের মধ্যেই, এবং যারা টাকাওয়ালা, টাকার খেলা চলবে, যারা পেশি শক্তির খেলা চলবে, প্রশাসনিক কারসাজি চলবে, সাম্প্রদায়িকতা চলবে, আঞ্চলিকতা চলবে, অনেক কিছুর মেকানিজম দিয়ে আমি আসলে আপনি কাকে ভোট দিবেন সেটা আগে থেকে আমি নির্দিষ্ট করে ফেলছি। এ নিয়ে আমরা এই আরো কথা বলবো। প্রক্রিয়াটা প্রিয় দর্শক, এই এমনভাবে- পর্যায়ে তক্কাতক্কিতে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু পরেই ফিরে আসছি।
প্রিয় দর্শক, আরেকবার স্বাগত। তর্কাতর্কিতে কথা বলছিলাম গণতন্ত্র এখন। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে ব্যারিস্টার রুমিন কিছু বলতে চেয়েছিলেন। জি, আসলে দেখুন, আমাদের সংবিধানে গণতন্ত্রের বিষয়ে বলা হচ্ছে যে জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, এবং যেহেতু জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, সুতরাং জনগণের কাছে তাদের এক ধরনের জবাবদিহিতারও ব্যাপার থাকে। যখন জনগণের প্রত্যক্ষ ভোটে কোনো সরকার নির্বাচিত না হয়, বরং জবরদখল করে ক্ষমতায় আসে ভোটকে অগ্রাহ্য করে, তখন যেটা হয়, এই যে জবাবদিহিতার বিষয়টি সেটি অনুপস্থিত থাকে, এবং সেটি যখন অনুপস্থিত থাকে তখন আস্তে আস্তে সরকারের মধ্যে এক ধরনের মানসিকতা হয়, যেটা জুনায়েদ সাকি বলছেন, আমি একটু আগে বলছিলাম, যে সংকুচিত হয়ে আসে। উইনার টেকস অল। কেন ক্ষমতা ছাড়তে চায় না? কারণ যখন আমি ক্ষমতায় আছি তখন আই হ্যাভ এভরিথিং, আর যখন আমি ক্ষমতায় নাই তখন মামলা হামলা থেকে শুরু করে আমার জীবনটা পর্যন্ত আর নিরাপদ না। এখন এমন একটা দিকে চলে গেছে যে আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই enemy। তো এইটি কি নিয়তি কিনা আপা? এটি তো দেখছি বিএনপি আমলে একই কাজ বারবার করে যাচ্ছে। দেখুন, এখন বিষয়টিকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে এবং প্রশাসন জড়িয়ে, এই চক্র থেকে যেভাবে বেরোনো যাবে বলছে কিনা? দেশের রাজা পুলিশ, যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওপেনলি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখিনি এর অতীতে। হ্যাঁ, একদিনে পরিস্থিতি এত খারাপে আসেনি, একদিনে এই অসহিষ্ণু সংস্কৃতি তৈরি হয়নি, একদিনে এই নির্মূলের রাজনীতি আসেনি, কিন্তু গত 10 বছরে 2009 সাল থেকে 2016 এই 8 বছরে যা হয়েছে তেমনটি বাংলাদেশের ইতিহাসে 45 বছরে হয়নি। অনেকগুলো প্রশ্ন এসছে। দেখুন, প্রাইস পোস্টিং এর কথা বলছিলেন আমার সহকর্মী, ওনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে খন্দকার মোশতাক যে ক্যাবিনেটটি করলেন, সেই ক্যাবিনেটে 19 জন মন্ত্রী ছিলেন তৎকালীন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ক্যাবিনেট থেকে নেওয়া। সেই সময় যিনি সেনা প্রধান ছিলেন, প্রাইস পোস্টিং এর কথা আসছে তো, সেই সময় যিনি সেনা প্রধান ছিলেন শফিউল্লাহ, সেই শফিউল্লাহ সাহেবকে পরবর্তীতে এমপি করা হয়। দেখুন, বঙ্গবন্ধু হত্যার সাথে 400 সেনা কর্মকর্তা জড়িত ছিলেন। অ্যাট বেস্ট ওই সময় 58,000 সেনা কর্মকর্তা দেশে আছে, তাহলে 57,600 সেনা কর্মকর্তা নিয়ে শফিউল্লাহ সাহেব কি করেছিলেন ঘরে বসে থেকে? উনি কেন সেটা প্রতিরোধ করতে পারেনি? এত বছর পরে উনি এসে বলেন আমার হাত পা বাঁধা ছিল, অথচ এই অথর্ব এবং অকৃতজ্ঞ জেনারেল শফিউল্লাহকে পরবর্তীতে আমরা মন্ত্রী করতে দেখেছি। একে খন্দকার ছিলেন সেই সময় বিমান বাহিনীর প্রধান, সেই বিমান বাহিনী প্রধান একে খন্দকারকে পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রী করা হয়। অর্থাৎ ওই সময়ে যারা 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 বঙ্গবন্ধু হত্যার সময় পজিশনে পোস্টে ছিলেন এবং যারা কোন রকমের কোনো প্রতিরোধ গড়ে তোলেন নাই, সেই সময় যারা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে নেচেছেন, তারা আজকে ক্যাবিনেটে আছেন। সেই সময় যারা শপথ বাক্য পাঠ করেছেন এইচ.টি. ইমাম, তিনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। তো সুতরাং প্রাইস পোস্টিং কাদেরকে কারা করেছে সেটা তো ইতিহাসই সাক্ষী, সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে। আর ইনডেমিনিটির কথা আসছে, ইনডেমিনিটি আমি খুব বিনয়ের সাথে মনে করে দিতে চাই, ইতিহাস ভুলতে চাইলে তো ভোলাই যায়, প্রোপাগান্ডা করতে চাইলে তো করাই যায়। ইনডেমিনিটিটা কে জারি করেছিল? ইনডেমিনিটি জারি করেছিল বঙ্গবন্ধুর ক্যাবিনেটের খুনি খন্দকার মোশতাক আহমেদ 1975 সালের 26শে সেপ্টেম্বর। আপনারা যে কোনো ইতিহাসের পাতা খুললেই এটা দেখে নেবেন। ইনডেমিনিটি চাপিয়ে দিলে তো চাপানোই যায়। আরো বলা হয় সামরিক শাসন নাকি জারি করা হয়েছিল। সামরিক শাসন হ্যাঁ জারি করা হয়েছিল। কে করেছিল? 1975 সালের 15ই আগস্ট সেই খন্দকার মোশতাক আহমেদ, যিনি আওয়ামী লীগের লোক, যিনি বঙ্গবন্ধু খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যাকে বঙ্গবন্ধু খুনি বলা হয়, সেই খন্দকার মোশতাক। সুতরাং প্রোপাগান্ডা চালাতে চাইলে প্রোপাগান্ডা চালাতে কেউ বাধা দিবে না আপনাকে, কিন্তু এটা বন্ধ করা উচিত, প্রকৃত ইতিহাস তুলে ধরা উচিত। রুমিন ফারহান, আপনি বলছিলেন, আমি একটু, আপনি যদি কিছু মনে না করেন কিছু বিষয়, আপনি বলছিলেন যে খন্দকার মোশতাক ইনডেমনিটি জারি করেছিলেন, এবং বিএনপি একটি জিনিস কিন্তু সবসময় দাবি করে যে তারা গণতন্ত্র এনেছে দেশে, এটি বহুদলীয় গণতন্ত্র এনেছে, বিএনপি প্রথম থেকে বলে আসছে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন আনুষ্ঠানিকভাবে, তখন তিনি ইনডেমনিটিটি বাতিল করলেন না কেন? তার তো সেই সক্ষমতা তখন ছিল জাতীয় সংসদে, করলেন না কেন? প্রথম প্রশ্ন। আপনি বলছিলেন যে জনগণের কাছে জবাবদিহিতা থাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে। এখন জনগণের কথাই আপনি বলেন, এই যে জুনায়েদ সাকি সহ যারা আছেন, বাম রাজনীতি যারা করেন, অত্যন্ত সুন্দর কথা বলেন, অত্যন্ত ভালো কথা বলেন এবং গঠনমূলক কথা বলেন। আওয়ামী লীগ বিএনপি নেতৃত্বের মধ্যে একজন আরেকজনকে কি করে চাপাবে, কি করে একজন আরেকজনকে ধাক্কা দেবে, এই ধরনের কথা আমরা দেখতে পাই। কিন্তু এরা তো বলে, এরা এতদিন যাবৎ দিনে দিনে তো উত্তরণ ঘটার কথা, ঘটেনি কেন? তার মানে গোলমালটা শুধুমাত্র রাজনীতিবিদদের মধ্যে না, গোলমালটা জনগণের মধ্যেও আছে। জনগণও এই ধরনের বিএনপি আওয়ামী লীগ যে আচরণ করে, এই আচরণগুলো তারা পছন্দ করে, অথবা এরা জনপ্রিয় রাজনৈতিক দল বলে এদের পেছনে জনগণ আছে যে এরা মারামারি করে যে টিকে থাকতে পারে। আপনি যদি দেখেন যে আমাদের ঐতিহাসিকভাবে আমরা ছিলাম ঐতিহাসিকভাবে এক ধরনের শক্তি প্রদর্শনের, বাঙালির শক্তি প্রদর্শন করে সবকিছু তারা নিয়েছে। আমি মানে শক্তি প্রদর্শন বলতে যখনই তারা বিপদে পড়েছে তখনই সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে এক ধরনের। এটা জনগণের মধ্যেও সমস্যা আছে, শুধুমাত্র রাজনীতিবিদদের উপর দোষ দিয়ে তো লাভ নেই।
আর আপনি যেটি বলছিলেন যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, মানবাধিকার কমিশন, দুদক, আপনি বিচার বিভাগ আমি তো মনে করছি যে এখন অনেকটাই স্বাধীন। আপনি সাম্প্রতিক দুটি ঘটনা যদি আমরা দেখি, যে প্রধান বিচারপতি যুদ্ধাপরাধীদের যারা ছিলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন, তাদের সম্পর্কে তার যে মন্তব্য, এবং তিনি এবং বিচার বিভাগ থেকে সরাসরি বলা হলো যে ট্রাইব্যুনালটি ওখান থেকে সরিয়ে বন্ধ করে দেবে। বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগের অধীনে থাকতো তাহলে বিচার বিভাগ এটি বলার সাহস পেত না। আমার কাছে তো মনে হয় বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন। এবং এই যে মীর কাসেম আলীর রায় নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল, সারা দেশে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, একদিকে জন কেরি এলেন, একদিকে জন কেরি তার আগে একটি কাদের মোল্লার সময় তিনি ফোন দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, জন কেরি এলেন, এবং সামগ্রিকভাবে যদি এক ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছিল যে কোনো সময়। এবং আমি অনেক প্রসিকিউটরের সঙ্গে কথা বলেছি, তারাও বলছে যে কিছু বলাই এখন ঝুঁকিপূর্ণ, কিছু বলাই ঝুঁকিপূর্ণ। দুদক সাম্প্রতিক সময় ইকবাল মাহমুদ জয়েন করার পরে আমরা যা দেখছি যে দাবড়ে বেড়াচ্ছে পুরো ব্যবসায়ীদের, বিশেষ করে ব্যাংক সেক্টরকে এমন ভাবে তিনি ধরেছেন। এখন এই বিষয়গুলো কিন্তু কিছুটা মানবাধিকার কমিশন, হ্যাঁ একটি জায়গায় বলতে পারেন যে মানবাধিকার কমিশন যেভাবে অ্যাক্ট করার প্রয়োজন ছিল সেভাবে মানবাধিকার কমিশন অ্যাক্ট করতে পারছে না। এটা অবশ্যই আপনার বিষয়টি আমি একমত। নির্বাহী বিভাগে কিছু ঝামেলা সবসময় থাকে ফ্রম ভেরি বিগনিং। এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ এখনো বিএনপি বা অন্যান্য দল যে কদিন ক্ষমতায় ছিল তাদের চেয়ে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পরিমাণ অনেক কম। এই যে যেটা জোনায়েদ সাকি বলছিলেন, এই কথাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশে যেখানে আমাদের 4 মূলনীতি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং আমাদের ধর্মনিরপেক্ষতা, এই বিষয়টি আমরা আসলে ভুলতেই বসেছি। আমরা রাজনৈতিক 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, তখন থেকে আমাদের গায়ের জোর, কে কত গায়ের জোর দেখিয়ে ক্ষমতায় থাকতে পারবে। নির্বাচনে যেমন প্লিজ বলেন। প্রথমত বিষয়টা হলো যে রুবেন ফারহানা একটা কথা বলেন, প্রত্যক্ষ ভোটে ক্ষমতায়, গণতান্ত্রিক প্রত্যক্ষ ভোটে, এবং সে বলল ক্ষমতায় যখন যে থাকে তখন বলে কি যে আই হ্যাভ এভরিথিং। এই যে মানসিকতা, এই মানসিকতা আওয়ামী লীগ লালন করে না। যেটা ওনার ভিতরে চৈতন্য হয়, ওনারা যখন ক্ষমতা থাকে তখন ওনাদের কাছে মনে হয় যায় উই আর ইন পাওয়ার, উই হ্যাভ এভরিথিং। আওয়ামী লীগ এই দর্শনের সাথে বিশ্বাসী না। ওই যে বললাম যে মানসিকতায় গণতান্ত্রিক একটি দলের ভিতরে যে একটি গণতান্ত্রিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে যেগুলো লালন করা উচিত, ধারণ করা উচিত, এগুলো অনুপস্থিত। যে কারণে কথা কথা এবং মিথ্যা, অপরাজনীতি, অপপ্রচার এর জন্য ওনারা চ্যাম্পিয়ন। না, এটা যেমন ভাবে সম্পূর্ণ বলা যায়। জেনারেল শফিউল্লাহ কখনোই মন্ত্রী ছিলেন না, এমপি বলেছি আমি, বলছে মন্ত্রী মন্ত্রী। বলিনি। আপনি- আমি MP বলেছি। আপনি মন্ত্রী বলছেন, না, আমি পরের বার মন্ত্রী- আপনি চ্যালেঞ্জ করেন না, ওইটা প্লিজ। আপনি বিপুল, সেটা বিপুল, পরের বার বলছেন। আমি বিপুল, জেনারেল শফিউল্লাহ এটা MP চাগুনি বলেছি। স্বীকার করছেন। এটা সমস্যা নেই। MP ওই যে আবার বলেছেন। আবার তো এই ডিফার করতেছেন। ওটা ধরার কথা, আপনি ঠিক আছে। আপনি মন্ত্রী MP বলেছেন, বলেছেন। মন্ত্রী বলেছেন। মন্ত্রী হচ্ছে একে খন্দকার। একবার বলেছেন আপনি, হ্যাঁ, জি। এটা হলো মিথ্যার রাজনীতি। আরেকটা বিষয়টা হলো কি, আমি যেটা বলি মিথ্যা না, উনি স্বীকার করেছেন যেটা বলেছেন। সকলের উদ্দেশ্যে বলছি, বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, যখন যে দলই করুক না কেন, ওনার দলের মির্জা হাফিজ, এখন মির্জা সেক্রেটারির নাম কি, এটাও জানেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এখন খালেদা জিয়াকে হত্যা করে, তারপরে কি বিএনপি নেতারা তাকে হত্যাকারী হিসেবে তাকে আইডেন্টিফাই করবে, নাকি বিএনপি নেতা হিসেবে আইডেন্টিফাই করবে? প্রায়শই আমি এই কথাটা বলে থাকি, বিএনপির অবস্থানটা খুনিদের পক্ষে। খন্দকার মোস্তাক এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরে খন্দকার মোস্তাকের সাথে তো আওয়ামী লীগের নেতারা রাজনীতি করেন নাই। খন্দকার মোস্তাকের সাথে অনেকটাই রাজনীতি করছেন, তাদের সন্তানদের সাথে আমাদের কথা বলতে হয়। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আপনি খুনিদের পক্ষে আপনাদের অবস্থান থাকবে, আবার কথা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বানিয়ে একটা উপস্থাপন করার চেষ্টা করবেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট। এটা আমাদের কাছে খুব কষ্ট দেয়। 75-এর পরে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ খুনি যারা, খন্দকার ফারুক রশিদরা, যারা প্রকাশ্য দিবালোকে বলেছে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে, তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া। আজকের যুদ্ধাপরাধীদেরকে ওনারা বলেন তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মেজর জিয়া। আই হেট এই সমস্ত কথাবার্তা, নোংরা চিন্তা চেতনা যারা করে। বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান এদেশে কাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল? জামাত ইসলামী, নিজাম ইসলামী, মুসলিম লীগ, যারা আজকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রকে তৈরি করতে চাচ্ছে, সেখান থেকেই তো আজকে জঙ্গিত্ব রাজনীতি শুরু হয়েছে। সেখান থেকে আমাদেরকে এগুলোকে ভুলে গেলে চলবে? 1975 সালে জেনারেল জিয়া এগুলো এসে বলছে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। সেখান থেকে আজকে রাজনীতির যে গণতান্ত্রিক যত কথাগুলো বলেন, সমস্ত কিছুর সৃষ্টি এবং সৃষ্টিকর্তা হলো জেনারেল জিয়া। এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আজকে
আজকের 8 বছরের শাসন আমলের কথা বলেন, 2001 সাল থেকে 2006 সাল, আমার সামনে 75-এর 15 আগস্ট আছে, আমার সামনে 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলা আছে। একটি রাজনৈতিক দলকে, পরিবারকে 1975 সালে 15 আগস্ট জেনারেল জিয়ারা হত্যা করে শেষ করে দিতে চেয়েছিল। 2004 সালের 21 আগস্ট আমি তৎকালীন সময় একজন রাজনৈতিক কর্মী, একটি রাজনৈতিক দলকে প্রকাশ্য দিবালোকে হত্যা করতে চাইছে। অতএব জি। তারা যখন গণতন্ত্রের আমরা কথা আসবো, বলে, আপনার কাছে তারা যখন আবার আসবো। খুনের কথা বলে, তখন আমার কাছে খুব অবাক লাগে। আজকে শাহ এসএমকে বিয়ের মতন লোককে হত্যা করেছে। আপনি বাংলাদেশের সমস্ত, আপনি টঙ্গীর আহসানুল্লাহ মাস্টারের মতো জনপ্রিয় নেতা, একজন রাজনৈতিক সচেতন মানুষ, রাজনৈতিক নেতা, জনপ্রিয় নেতাকে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে। তারা যদি হত্যার কথা বলে, তাদের মুখে মানায়? জি, মিস্টার জোনায়েদ সাকি। আচ্ছা, আমি আবার আমার আগের কথা থেকে বরং একটু ধরি যে আসলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, কিংবা ইংরেজিতে আমরা ডেমোক্রেটিক পলিটি বলি, সেই পলিটি তৈরি করাটা খুব জরুরি। মানে যে ব্যবস্থার মধ্যে সকলে নিজেকে অংশীদার ভাবতে পারবে, হ্যাঁ, সেটা যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বড় ছোট। এখন একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যদি ক্ষমতাসীনরা এমন অবস্থায় থাকেন আর বাকিরা সবাই নিজেদের এক্সক্লুডেড বোধ করেন, মানে আমরা আর এই ব্যবস্থার অংশীদার নেই, আমাদের ব্যবস্থার বাইরে ফেলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেটাকে আর কোনো রাজনৈতিক ব্যবস্থা বলা যায় না। আমাদের দেশের মূল সংকটটা দাঁড়িয়েছে যে আমরা যে রাজনৈতিক ব্যবস্থাটা তৈরি করেছি, এর মধ্যে ক্রিয়াশীল রাজনৈতিক পক্ষগুলো নিজেদেরকে যথার্থ অংশীদার ভাবতে পারছেন না। কারণ না, এই রাজনৈতিক ব্যবস্থাটা যে কতগুলো নিজের শর্ত তৈরি করা দরকার, যেটা আবার এই ক্রিয়াশীল পক্ষগুলোই তৈরি করে। আমরা 71 সালে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে ওই রাষ্ট্র প্রতিষ্ঠা করারই আমাদের অঙ্গীকার ছিল যে একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যেখানে আইনের শাসন এবং এক ন্যায় বিচার থাকবে, যেখানে একটা ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচন থাকবে, যেখানে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। এখন আইনের শাসন এবং ন্যায় বিচারের মধ্যেই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার আছে। এই রাষ্ট্র জন্ম নেওয়ার সময় যারা অপরাধ করেছে তাদের যদি বিচার না হয়, বাংলাদেশে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। আপনি বিচারের অধিকারী ন্যায্যতাই থাকে না। কাজেই যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারই তো একমাত্র বিচার নয়। বাংলাদেশে আর 44 বছর আরো অসংখ্য ঘটনা ঘটছে এবং তার প্রত্যেকটারই বিচার দরকার। কিন্তু সেই বিচারের ক্ষেত্রে কিন্তু নানান প্রশ্ন থেকে যাচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছেন। গণতন্ত্র থাকলে যেটা কি হয়, সংবিধান আপনাকে বলেছে আপনার বেঁচে থাকার অধিকার আছে, আপনাকে বিচারের বাইরে কোনোভাবে আপনাকে শারীরিকভাবে কিছু করা যাবে না। এটা আপনি যে কনস্টিটিউশনের মানে মহত্ব গাইছেন, সেই কনস্টিটিউশনের অধিকার, কিন্তু সেটা আপনি প্রতি মুহূর্তে কিন্তু মানে লঙ্ঘন করে যাচ্ছেন এবং আপনি লোকজন গুম হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, লোকজন বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এইটার মধ্য দিয়ে কিন্তু সভ্য সমাজ আগায় না। মানে আমরা যদি ওরা জঙ্গলি, তো আমি যদি একই রকম জঙ্গলি আচরণ করি, তার মধ্যে আমি নিজেকে সভ্য দাবি করি কিভাবে? সভ্য দাবি কর রাষ্ট্র এই কারণে কিন্তু একটা আইনি ব্যবস্থার উপর দাঁড়িয়ে থাকে, সম্মতির উপর দাঁড়িয়ে থাকে। সে বল প্রয়োগ করে জনগণের সম্মতির ভিত্তিতে, আরেকজন বল প্রয়োগ করে নিজের সিদ্ধান্তে, ফলে তাকে রাষ্ট্র যে আইন অনুযায়ী ধরে। কাজে আপনাকেও তো সেই যে সম্মতি, সেই ভিত্তিটা দাঁড়াতে হবে। আইনের শাসন এবং ন্যায় বিচারের জায়গাটা কিন্তু ওই জায়গায়। জামাত ইসলামী একটা রাজনৈতিক দল যারা বাংলাদেশের 71 সালে অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কেবল রাজনৈতিক ভাবে না, একেবারে সশস্ত্র ভাবে। এবং এখন জামাত ইসলামী নামে কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রই তো কায়েম হয় না। আমি থিওরিটিক্যাল আমি বুঝি না আর কি, মানে আমি রাজনীতি যতটুকু শিখেছি, আমার মনে হয় একটা রাষ্ট্র পত্তন হওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্র যে রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে দাঁড়ায় তাকে স্বীকার করার প্রশ্ন থাকে। জামাত ইসলামী একটা নামে রাজনৈতিক দল, ওরা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে সশস্ত্রভাবে দাঁড়িয়েছে। তার এই নাম টিকে থাকা মানে হচ্ছে পাকিস্তান রাষ্ট্র একইভাবে মানে টিকে থাকা, কারণ তারা অক্সিলিয়ারি ফোর্স দল না, তারা সরকারে ছিল, রাষ্ট্র চালিয়ে সেটা তো আমার মানে এই না মন্ত্রী পর্যন্ত এই যে পুরো ব্যাপারটা উঠিয়েছে, এই পুরো ব্যাপারটাও ঘটেছে কেবল দল না। একটা আমাদের শাসকদের রাজনৈতিক গণবিরোধী অবস্থান যত দাঁড়িয়েছে, যত তারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে হেঁটেছেন, তত জামাত ইসলামী শক্তিশালী হয়েছে। এখন আমি কথাটা একটু শেষ করছি, আমি আর 30 সেকেন্ড, কারণ এই ইয়েটা আসবে না। সেটা বলছি যে তার মানে হচ্ছে এই আইনের শাসন এবং ন্যায় বিচারের জায়গাটা জামাত এবং যুদ্ধাপরাধী বলে, এটা কিন্তু আমাদের এই আইনের শাসন ন্যায় বিচারের অংশ। কিন্তু এর সাথে যে এই 44 বছরের আইনের শাসন এবং ন্যায় বিচার, সেটাকে যুক্ত করতে হবে। আপনি এটা বলে 44 বছরের আইনের শাসন যে নাই, সেটাকে আপনি কোনোভাবে জায়েজ করতে পারেন না। আপনি আবার 44 বছরের ছিল না বলে যুদ্ধাপরাধীদেরটাও বিচার হবে না, এটাও আপনি জায়েজ করতে পারেন না, যে কেউ কেউ যারা যুদ্ধাপরাধীদের পক্ষে থাকতে চায়। কাজে এইরকম একটা পরিস্থিতি আমাদের আজকে দাঁড়ানো দরকার যে আমাদের আইনের শাসন এবং ন্যায় বিচার চাই আমরা, এবং সেটা করলেই রাজনৈতিক ব্যবস্থার প্রথম শর্তটা পূরণ হয়, যেটার মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার আছে, যেটা জামাত ইসলামী সম্পর্কিত অবস্থান আছে, এবং যেখানে
পরিষ্কারভাবে বাংলাদেশের নাগরিকদের বেঁচে থাকার যে মৌলিক অধিকার, আইন স্বীকৃত অধিকার, সেটা লঙ্ঘনের কোন রকম অধিকার রাষ্ট্রের কোন সংস্থার উপরে কোন রাজনৈতিক দলের মধ্যে আমরা দিতে পারি না। অনেক দ্বিতীয়ত ধন্যবাদ হচ্ছে- প্রিয় দর্শক, এ নিয়ে আমরা আরো কথা বলবো। তর্কাতর্কিতে আমরা আরেকবার বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম গণতন্ত্র এখন। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তর্কাতর্কিতে আরেকবার স্বাগত। কথা বলছিলাম গণতন্ত্র এখন, দুদফায় আমরা কথা বলেছি। জুনায়েদ সাকিব তো কথা শেষ করতে পারেননি আসলে। না, আমি যেটা বলছিলাম যে আসলে এই যে তার মানে আইনের শাসন এবং ন্যায় বিচারের প্রশ্নটা, এটা এমন একটা রাজনৈতিক শর্ত তৈরি করে যেখানে এটা যদি কার্যকর থাকে তাহলে সকল পক্ষগুলি নিজেকে অংশীদার ভাবতে পারে। সেটা সরকারের হাতে ক্ষমতা গেলেই বিরোধী দল সাথে সাথে খুব নিজেকে ভাবতে থাকে না যে আমার কোনো অধিকারই নাই, আমি যে কোনো সময় গুম হয়ে যাবো, অথবা আমি যে কোনো রাজনৈতিক ভাবে আমার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা খর্ব হবে। দ্বিতীয়ত, একটা নির্বাচনী ব্যবস্থা থাকতে হবে, যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে জনগণ ভোট দিয়ে নির্বাচন করতে পারবেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, কিছু সমস্যা এই ধরনের পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবে, যেটাকে আমরা বলতেছি যে টাকার খেলা, সেই ধরনের এই বিষয়গুলো একেবারে জিরো করে আনা যাবে এটা আমি ভাবছি না, কিন্তু ন্যূনতম একটা নির্বাচন তো হতে হবে। সেই নির্বাচনের জায়গাটা থাকলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপারটা নিজের মধ্যে আনতে হয়। জবাবদিহিতা আমি করব এটা বললে তার হয় না, জবাবদিহিতার একটা বাধ্যতা থাকতে হয়। সেই বাধ্যতাটার জায়গাটা তৈরি হয় ইলেকট্রাল সিস্টেমটা ঠিক মতো কাজ করলে। এখন এইটা না থাকলে তো বাকিরা তো মনে করবে যে আচ্ছা, আমার তো জনগণের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি তো ক্ষমতা চিরস্থায়ীভাবে আছি, কাজে এখন যে কোনো ভাবে হোক আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজে লাগিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা একমাত্র শর্ত। এখন নির্বাচনটা হয় কখন? যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, ইলেকশন কমিশন থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতার ভারসাম্য থাকে, মানে সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। সরকারের সাথে যে ক্ষমতার একটা পৃথকীকরণ এবং ভারসাম্য, এটা যখন কার্যকর হবে, এবং এইটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, সেপারেশন অফ পাওয়ার। বাংলাদেশের সংবিধান এই সেপারেশন অফ পাওয়ার তুলে দিয়েছে এবং সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছে এক ব্যক্তির হাতে। ফলে যেই ক্ষমতা যায় সমস্ত রাষ্ট্রযন্ত্রটাকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে ফেলে, এবং এইটা যদি অব্যাহত থাকে, এই ক্ষমতা কাঠামো যদি অব্যাহত থাকে, অগণতান্ত্রিক স্বৈরাচারী ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবেই, তাহলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। ফলে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এই অগণতান্ত্রিক সাংবিধানিক যে স্বৈরাচারী ক্ষমতা কাঠামো, এর বদল করা, সংবিধানের গণতান্ত্রিকীকরণ করা, যেটাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় এবং এর মধ্য দিয়ে আমাদের নির্বাচনী ব্যবস্থা এবং আইনের শাসনের জায়গাটা তৈরি হয়। এটা আওয়ামী লীগের জন্য দীর্ঘমেয়াদে বলবো, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের জন্য ভালো, দীর্ঘমেয়াদে এটা সকলের জন্য ভালো। বিএনপিও কিন্তু ক্ষমতা একচিটিয়াকরণ করতে চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ এখন করে কিছুটা সাফল্য নিয়ে আছে, কিন্তু এই সাফল্য চিরস্থায়ী নয়, এটা মনে রাখা দরকার। মিস্টার মরিচ, প্রথমত বিষয় হলো ক্ষমতায় থাকার জন্য আমি যেটা বললাম, আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চাই। আওয়ামী লীগ স্বাধীনতার পূর্বে আমাকে স্বাধীনতা দিয়েছে, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচনের মধ্য দিয়ে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে 71 7ই মার্চে বক্তৃতা যখন বঙ্গবন্ধু দিয়েছেন, তার আগে জনগণের ম্যান্ডেট তার কাছে ছিল। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব, ভোটের অধিকারের মধ্য দিয়ে মানুষ তাকে নেতা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছিল। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছিল। 1975 ব্যত্যয় কখন ঘটেছে? ব্যত্যয় ঘটেছে 1975 সালের 15 আগস্ট, একটি কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। বাংলাদেশের যে আজকের যে গণতন্ত্রের যে সংকট, সেই সংকটটা শুরু হয়েছে 75 15 আগস্টের পর থেকে। সেই সংকটময় মুহূর্তে আপনি যে বিষয়গুলো বললেন এতক্ষণ, হয়তোবা কখনো কখনো আমার কণ্ঠে আবার মনে হয়েছে যে আমি কখনো কখনো ক্রেজি। কেন আপনি 75 15 আগস্টের খুনকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, খুনিদের পক্ষ অবলম্বন করছেন? আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের পক্ষে যখন রাষ্ট্র দাঁড়িয়েছে, তাদের পক্ষে যখন 75-এর পর বাংলাদেশ থেকে পাকিস্তান তন্ত্র কায়েম করছিলেন, আমরা কখনো এই বিষয়গুলোকে আমলে নেওয়ার চেষ্টা করি না। জুনায়েদ সাকিব সহ যারা বাম রাজনীতি করে খুব সুন্দর করে কথা বলা যায়, কিন্তু প্রাগ ঐতিহাসিক যে বাস্তব সত্য কথাগুলো, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা, কোথায় কি সমস্যা হয়েছিল, সেই কথাগুলো ওনাদের মুখ থেকে আসে না। এটা বড় দুঃখজনক। ওনারা খুনিদের পক্ষে যখন বিএনপি কথা বলি, বিএনপি তো একটা রাজনৈতিকভাবে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। সেই জিয়াউর রহমান একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় এসেছে, যখন বলে গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কথাটা বলতে কত সুন্দর শোনায়, মধুর শোনায়। কাদেরকে ইম্পোর্ট করেছেন? পাকিস্তানি ভাবধারা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছেন। কাদেরকে করেছিলেন? জামাত ইসলামী। বঙ্গবন্ধু ক্ষমতা আসার পর যাদেরকে রাজনৈতিকভাবে ব্যান করেছিল, কাদেরকে? মুসলিম লীগ। কাদেরকে? জামাত ইসলাম, নিজামে ইসলাম। এই সমস্ত রাজনৈতিক দল করে
পাকিস্তান সৌদি আরবের তাদের পক্ষে থেকে নেওয়া যায়, সেই কারণে জিয়াউর রহমান এদেরকে রাজনীতি করার অধিকার দিলেন। বাংলাদেশ রাষ্ট্রটি যে মৌলিক 4টা ভিত্তির উপরে দাঁড়িয়ে সেদিন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই 4টি স্তম্ভকে লাথি মেরে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। খুনি খালেদা যে আপনি বলতেছিলেন যে যাদেরকে পতাকা দিয়েছিল, রাষ্ট্রের পতাকা, তার বাড়িতে, তার গাড়িতে, ভাবতে অবাক লাগে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। নিজামী মুজাহিদ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতি সবচেয়ে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্যে বলেছেন যেমনি ভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কথা বলেছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, ক্যাটাগরিক্যালি বলছেন। 1991 সালে 1996 সাল খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল সেই সময়ের কথা বলেন নাই, কিন্তু স্পষ্টত এই জননেত্রী শেখ হাসিনা কারেক্টলি বলেছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ একটি সন্ত্রাসের স্বর্গরাজ্য পরিণত ছিল, 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, এবং এই নিজামী মুজাহিদের সেই দুর্নীতি কি এখনো কমেছে? সেই দুদকের কথা যারা বলে সেই দুর্নীতি 8 বছর চলছে, দুর্নীতি কিন্তু কমেনি। সেই দুর্নীতিতে না, আমি আপনাকে আরো তৃণমূলে ছড়িয়ে গেছে, এটা কেন? কমে না, সেটা আপনার, এটা তো মুক্তিযুদ্ধের চেতনা না, না সেটা মুক্তিযুদ্ধের চেতনা। সেই দুদকের আজকে যদি কর্মকাণ্ড যদি আপনার দৃশ্যমান না হয়, তাহলে আই এম সরি। দৃশ্যমান এই যে বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী তার দুদকের বারান্দায় দৌড়াতে হচ্ছে। আজকে বাংলাদেশে বড় বড় রাঘব বল, বাংলাদেশের একজন এমপি কিছুদিন আগে বদি জেল খাটতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনার শাসনামলে কেউ অন্যায় করে, দুর্নীতি করে এদেশে দীপ্ত কণ্ঠে হাঁটার কোনো সুযোগ আপনি বদির কথা বলছিলেন, বদি সময় খুব কম, রবিন আপা যদি একটু বলেন, শেষ 4 মিনিট আমাদের হাতে আছে। বদিকে আপনারা নমিনেশন কেন দিলেন? আমার এই যে ওই যে প্রশ্নের উত্তর এই যে এই 5ই জানুয়ারি বিএনপির মতন একটি রাজনৈতিক দল যখন অংশগ্রহণ করে নাই, এই রকমের অনেক তখন দুর্নীতিবাজদেরকে নমিনেশন দিতে হয়েছে। জি আপা বলেন, এই তো দেউলিয়াত তো এটা। আবার অনেকগুলো প্রশ্ন এসেছে, আমাকে একটু বলতে দেওয়ার সুযোগ দিতে হবে। 1999 থেকে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তখন মাওলানা নুরুল ইসলামকে তারা প্রথম মন্ত্রী করে, স্বীকৃত রাজাকার। এবং শুধু তাই নয়, সেই সময় যারা ডিসি এসপি ছিল 1971 সালে, যারা ছিল সুতিকাগার, রাজাকার নির্মাণের সুতিকাগার, সেই সুতিকাগার থেকে আওয়ামী লীগে মন্ত্রী করা হয়েছে। এই নাম অনেকেই উচ্চারণ করেছেন, আমি আর এখানে নাই করলাম। গণতন্ত্র না থাকলে যেটা হয়, জবাবদিহিতা থাকে না। আপনি লুটপাটের কথা বলছিলেন, দেখুন ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে। অর্থমন্ত্রী বলছেন পুকুর চুরি না, এখানে সাগর চুরি হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন প্রত্যেকটা এমপি, বেশিরভাগ এমপি কাবিখা টিআর এর টাকা মেরে দেয়। অর্থাৎ একটা, এবং তাদের যেহেতু আর ফিরে যেতে হচ্ছে না জনগণের কাছে, মুখ দেখানোর কোনো বিষয় নেই, জবাবদিহিতার কোনো বিষয় নেই, তাদের যা খুশি তা বলতে পারে, যেভাবে খুশি সেভাবে বলতে পারে, এবং তারা যে দুর্নীতি করছে এই দুর্নীতিটাকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। সে কারণে ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায়, বাংলাদেশের মানুষ 1 মাস পর্যন্ত খবরই পায় না, যতক্ষণ না পর্যন্ত সেটা বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়। আপনি দেখেন প্রথম জানুয়ারি থেকে মার্চ 3 মাসে 2016 সালে 1500টা খুন হয়েছে, আমার কথা না, পুলিশ সদর দপ্তরের রিপোর্ট। কয়েকশো ব্যক্তি গুম হয়ে গেছে। আজকাল নতুন সংস্কৃতি চালু হয়েছে, রাত 3টা, 3:30, 4টার দিকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এসে তুলে নিয়ে যায়, পরে যখন স্থানীয় থানায় যাওয়া হয় অস্বীকার করে। এই যে অস্বীকারের সংস্কৃতি, এটা এসছে কোত্থেকে? গণতন্ত্র নেই, জবাবদিহিতা নেই, কারণ তারা জানে যে জনগণের কাছে তাদের আর কোনো কিছুর জন্য ফিরে যাবার কোনো দায়বদ্ধতা নেই। একটা সময় তো ভোটের জন্য ফিরে যেতে হতো, জবাব দিতে হতো, সেই জবাবদিহিতা উঠে চলে গেছে। আপনি দেখেন 10,000 কোটি টাকার পদ্মা সেতু, 28,000 কোটি টাকা, এখনো মানে 2/3 কাজও শেষ হয়নি, 1/3 কাজও শেষ হয়নি, কিন্তু বাজেট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। 300 কোটি টাকার ফ্লাইওভার, সেটা গিয়ে শেষ হচ্ছে 1200 কোটি টাকায়, কোনো জবাবদিহিতা নাই। মিতু, তনু, অভিজিৎ, দীপন, আফসানা, রিশা, কয়টা নাম বলবো, একটারও বিচার হচ্ছে না। যে কথাটি জুনায়েদ সাকি বলছিলেন, যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ খুশি, সারা বাংলাদেশের মানুষের সমর্থন সেখানে আছে, কিন্তু তার মানে তো এই নয় যে বাকি যে ঘটনাগুলো ঘটছে, বাকি যে মানুষগুলো একটির পর একটি হারিয়ে যাচ্ছে, মানুষগুলো যে একটির পর একটি খুন হচ্ছে, একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, সেগুলোর কোনো বিচার হবে না। তা তো নয়, বিচারটা তো শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে হলে হবে না, বিচারটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যাতে 16 কোটি মানুষ আশ্বস্ত বোধ করে যে না, তারাও এই বিচারের আওতায় আছে। দেখুন একটির পর একটি ঘটনা ঘটে, সরকারের কাছ থেকে কোনো জবাবদিহিতা আসে না এই কারণে, কারণ তারা বিশ্বাস করে, তারা জানে যে নেক্সট টাইম যখন ইলেকশন আসবে, তারা একইভাবে প্রশাসনের সাহায্য নেয়, একইভাবে প্রশাসনের কাছে ভর করে, একইভাবে যেভাবে 2014 সালে তারা একটি ভোটারবিহীন নির্বাচনকে জায়েজ করে নিতে পেরেছিল গায়ের জোরে, তারা হয়তো ভবিষ্যতে আবারও সফলতাকে আমাদের সময় শেষ, 1 মিনিট সময় আছে। মিস্টার চৌধুরী আপনি যদি বলেন, 1 মিনিট সময়। মানে উনি গুমের কথা বলছিলেন, গুমের কথাটি এখানে জুনায়েদ সাকি বলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গুম যে হচ্ছে, এটি একটা ক্লিয়ার একটা স্টেটমেন্ট আসা উচিত।
আইন শৃঙ্খলা বাহিনী হোক বা সরকারের কোনো পর্যায় থেকে, যে কেন গুম হবে এরকম একটি রাষ্ট্রে যেখানে আমার সংবিধান, আমার মৌলিক অধিকার, আমার বেঁচে থাকার অধিকার, এটি ক্লিয়ার স্টেটমেন্ট আসা উচিত। গণতন্ত্র নিয়ে যে ব্যাপারটা, গণতন্ত্র মানে কিন্তু এটা নয় যে আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াবো, আমি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলবো, সেটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারবো না, এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে কিন্তু এটা নয় যে আমি বঙ্গবন্ধু, যে মানুষটি দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছেন, তাকে অপমান করবো, এটি গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে এটি নয় যে আমি 30 লাখ শহীদ, যেটি একটা মানে মীমাংসিত বিষয়, সে বিষয় নিয়ে প্রশ্ন তুলবো, এটি কিন্তু গণতন্ত্র জি, নয়। অনেক ধন্যবাদ গণতন্ত্র মানে চারজনকে এটি- আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ ও নির্মোহ আলোচনা, দরকার প্রাণবন্ত বিতর্ক মুক্ত প্রান্ত সংলাপ। আমরা বিশ্বাস করি বুদ্ধিভিত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই, কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে। তক্কাতক্কি তেমন একটি বুদ্ধিভিত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন তক্কাতক্কি@দীপ্ত.টিভিতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দীপ্ত টিভির সঙ্গেই থাকুন। সাল আমার সামনে 75-এর 15 আগস্ট আছে, আমার সামনে 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলা আছে। একটি রাজনৈতিক দলকে, পরিবারকে 1975 সালের 15 আগস্ট জেনারেল জিয়ারা হত্যা করে শেষ করে দিতে চেয়েছিল। 2004 সালের 21 আগস্ট আমি তৎকালীন সময় একজন রাজনৈতিক কর্মী একটি রাজনৈতিক দলকে প্রকাশ্য দিবসে হত্যা করতে চাইছে। অতএব জি। তারা যখন গণতন্ত্রের আমরা কথা আসবো, বলে, আপনার কাছে তারা আবার যখন আসবো। খুনের কথা বলে, তখন আমার কাছে খুব অবাক লাগে। আজকে শাহ হাসিমকে বিয়ের মতন লোক হত্যা করেছে। আপনি বাংলাদেশের সমস্ত, আপনি টঙ্গীর আহসানুল্লাহ মাস্টারের মতো জনপ্রিয় নেতা, একজন রাজনৈতিক সচেতন মানুষ, রাজনৈতিক নেতা, জনপ্রিয় নেতাকে হত্যা করেছে প্রকাশ্য দিবসে। তারা যদি হত্যার কথা বলে, তাদের মুখে মানায়? জি, মিস্টার জোনায়েদ সাকি। আচ্ছা, আমি আবার আমার আগের কথা থেকে বরং একটু ধরি যে আসলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, কিংবা ইংরেজিতে আমরা ডেমোক্রেটিক পলিটি বলি, সেই পলিটি তৈরি করাটা খুব জরুরি। মানে যে ব্যবস্থার মধ্যে সকলে নিজেকে অংশীদার ভাবতে পারবে, হ্যাঁ, সেটা যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বড় ছোট। এখন একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যদি ক্ষমতাসীনরা এমন অবস্থায় থাকেন আর বাকিরা সবাই নিজেদের এক্সক্লুডেড বোধ করেন, মানে আমরা আর এই ব্যবস্থার অংশীদার নেই, আমাদের ব্যবস্থার বাইরে ফেলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেটাকে আর কোনো রাজনৈতিক ব্যবস্থা বলা যায় না। আমাদের দেশের মূল সংকটটা দাঁড়িয়েছে যে আমরা যে রাজনৈতিক ব্যবস্থাটা তৈরি করেছি, এর মধ্যে ক্রিয়াশীল রাজনৈতিক পক্ষগুলো নিজেদেরকে যথার্থ অংশীদার ভাবতে পারছেন না। কারণ এই রাজনৈতিক ব্যবস্থাটা যে কতগুলো নিজের শর্ত তৈরি করা দরকার, যেটা আবার এই ক্রিয়াশীল পক্ষগুলোই তৈরি করে। আমরা 71 সালে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে ওই রাষ্ট্র প্রতিষ্ঠা করারই আমাদের অঙ্গীকার ছিল যে একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যেখানে আইনের শাসন এবং এক ন্যায় বিচার থাকবে, যেখানে একটা ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচন থাকবে, যেখানে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। এখন আইনের শাসন এবং ন্যায় বিচারের মধ্যেই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার আছে। এই রাষ্ট্র জন্ম নেওয়ার সময় যারা অপরাধ করেছে তাদের যদি বিচার না হয়, বাংলাদেশে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। আপনি বিচারের অধিকারী ন্যায্যতাই থাকে না। কাজেই যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারই তো একমাত্র বিচার নয়। বাংলাদেশে আর 44 বছরে আরো অসংখ্য ঘটনা ঘটছে এবং তার প্রত্যেকটারই বিচার দরকার। কিন্তু সেই বিচারের ক্ষেত্রে কিন্তু নানান প্রশ্ন থেকে যাচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছেন। গণতন্ত্র থাকলে যেটা কি হয়, সংবিধান আপনাকে বলেছে আপনার বেঁচে থাকার অধিকার আছে, আপনাকে বিচারের বাইরে কোনোভাবে আপনাকে শারীরিকভাবে কিছু করা যাবে না। এটা আপনি যে কনস্টিটিউশনের মানে মহত্ব গাইছেন সেই কনস্টিটিউশনের অধিকার, কিন্তু সেটা আপনি প্রতি মুহূর্তে কিন্তু মানে লঙ্ঘন করে যাচ্ছেন এবং আপনি লোকজন গুম হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, লোকজন বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এইটার মধ্য দিয়ে কিন্তু সভ্য সমাজ আগায় না। মানে আমরা যদি ওরা জঙ্গলি, তো আমি যদি একই রকম জঙ্গলি আচরণ করি, তার মধ্যে আমি নিজেকে সভ্য দাবি করি কিভাবে? সভ্য দাবি কর রাষ্ট্র এই কারণে কিন্তু একটা আইনি ব্যবস্থার উপর দাঁড়িয়ে থাকে, সম্মতির উপর দাঁড়িয়ে থাকে। সে বল প্রয়োগ করে জনগণের সম্মতির ভিত্তিতে, আরেকজন বল প্রয়োগ করে নিজের সিদ্ধান্তে, ফলে তাকে রাষ্ট্র যে আইন অনুযায়ী ধরে। কাজে আপনাকেও তো সেই যে সম্মতি, সেই ভিত্তিটা দাঁড়াতে হবে। আইনের শাসন এবং ন্যায় বিচারের জায়গাটা কিন্তু ওই জায়গায়। জামাত ইসলামী একটা রাজনৈতিক দল যারা বাংলাদেশের 71 সালে অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কেবল রাজনৈতিক ভাবে না, একেবারে সশস্ত্র ভাবে। এবং এখন জামাত ইসলামী নামে কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রই তো কায়েম হয় না।
আমি থিওরিটিক্যাল আমি বুঝি না আর কি, মানে আমি রাজনীতি যতটুকু শিখেছি আমার মনে হয় একটা রাষ্ট্র পত্তন হওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্র যে রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে দাঁড়ায় তাকে স্বীকার করার প্রশ্ন থাকে। জামাত ইসলামী একটা নামে রাজনৈতিক দল, ওরা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে সশস্ত্রভাবে দাঁড়িয়েছে। তার এই নাম টিকে থাকা মানে হচ্ছে পাকিস্তান রাষ্ট্র একইভাবে মানে টিকে থাকা, কারণ তার অক্সিলিয়ারি ফোর্স দল না, তারা সরকারে ছিল, রাষ্ট্র চালিয়ে সেটা তো আমার মানে এই পর্যন্ত এই যে পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটাও ঘটেছে একটা আমাদের শাসকদের রাজনৈতিক গণবিরোধী অবস্থান যত দাঁড়িয়েছে, যত তারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে হেঁটেছেন, তত জামাত ইসলামী শক্তিশালী হয়েছে। আমি কথাটা একটু শেষ করছি, আর 30 সেকেন্ড, কারণ এই ইয়েটা আসবে না। সেটা বলছি যে তার মানে হচ্ছে এই আইনের শাসন এবং ন্যায় বিচারের জায়গাটা জামাত এবং যুদ্ধাপরাধী বলে এটা কিন্তু আমাদের আইনের শাসন ন্যায় বিচারের অংশ, কিন্তু এর সাথে যে এই 44 বছরের আইনের শাসন এবং ন্যায় বিচার সেটাকে যুক্ত করতে হবে। আপনি এটা বলে 44 বছরের আইনের শাসন যে নাই সেটাকে আপনি কোনোভাবে জায়েজ করতে পারেন না। আপনি আবার 44 বছরের ছিল না বলে যুদ্ধাপরাধীদেরটাও বিচার হবে না, এটাও আপনি জায়েজ করতে পারেন না, যে কেউ কেউ যারা যুদ্ধাপরাধীদের পক্ষে থাকতে চায়। কাজে এইরকম একটা পরিস্থিতি আমাদের আজকে দাঁড়ানো দরকার যে আমাদের আইনের শাসন এবং ন্যায় বিচার চাই আমরা, এবং সেটা করলেই রাজনৈতিক ব্যবস্থার প্রথম শর্তটা পূরণ হয়, যেটার মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার আছে, যেটা জামাত ইসলামী সম্পর্কিত অবস্থান আছে, এবং যেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের নাগরিকদের বেঁচে থাকার যে মৌলিক অধিকার, আইন স্বীকৃত অধিকার, সেটা লঙ্ঘনের কোন রকম অধিকার রাষ্ট্রের কোন সংস্থার উপরে কোন রাজনৈতিক দলের মধ্যে আমরা দিতে পারি না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, এ নিয়ে আমরা আরো কথা বলবো। তর্কাতর্কিতে আমরা আরেকবার বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম গণতন্ত্র এখন, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তর্কাতর্কিতে আরেকবার স্বাগত। কথা বলছিলাম গণতন্ত্র এখন, দুদফায় আমরা কথা বলেছি। জুনায়েদ সাকিবুদ্দিন কথা শেষ করতে পারেননি আসলে। না, আমি যেটা বলছিলাম যে আসলে এই যে মানে তার মানে আইনের শাসন এবং ন্যায় বিচারের প্রশ্নটা এটা এমন একটা রাজনৈতিক শর্ত তৈরি করে যেখানে এটা যদি কার্যকর থাকে তাহলে সকল পক্ষগুলি নিজেকে অংশীদার ভাবতে পারে। সেটা সরকারের হাতে ক্ষমতা গেলেই বিরোধী দল সাথে সাথে খুব নিজেকে মানে ভাবতে থাকে না যে আমার কোনো অধিকারই নাই, আমি যে কোনো সময় গুম হয়ে যাবো, অথবা আমি যে কোনো রাজনৈতিক ভাবে আমার যে স্বাধীনতা সেই স্বাধীনতা খর্ব হবে। দ্বিতীয়ত একটা নির্বাচনী ব্যবস্থা থাকতে হবে, যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে জনগণ ভোট দিয়ে নির্বাচন করতে পারবেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, কিছু সমস্যা এই ধরনের পুঁজিতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবে, মানে যেটাকে আমরা বলতেছি যে টাকার খেলা, সেই ধরনের মানে এই বিষয়গুলো একেবারে জিরো করে আনা যাবে এটা আমি ভাবছি না, কিন্তু ন্যূনতম একটা নির্বাচন তো হতে হবে। সেই নির্বাচনের জায়গাটা থাকলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপারটা নিজের মধ্যে আনতে হয়। জবাবদিহিতা আমি করব এটা বললে তার হয় না, জবাবদিহিতার একটা বাধ্যতা থাকতে হয়। সেই বাধ্যতাটার জায়গাটা তৈরি হয় ইলেকট্রাল সিস্টেমটা ঠিক মতো কাজ করলে। এখন এইটা না থাকলে তো বাকিরা তো মনে করবে যে আচ্ছা আমার তো জনগণের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি তো ক্ষমতা চিরস্থায়ী ভাবে আছি, কাজে এখন যে কোনো ভাবে হোক আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজে লাগিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা একমাত্র শর্ত। এখন নির্বাচনটা হয় কখন? যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, ইলেকশন কমিশন থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতার ভারসাম্য থাকে, মানে সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। সরকারের সাথে যে ক্ষমতার একটা পৃথকীকরণ এবং ভারসাম্য, এটা যখন কার্যকর হবে, এবং এইটাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, সেপারেশন অফ পাওয়ার। বাংলাদেশের সংবিধান এই সেপারেশন অফ পাওয়ার তুলে দিয়েছে এবং সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছে এক ব্যক্তির হাতে। ফলে যেই ক্ষমতা যায় সমস্ত রাষ্ট্রযন্ত্রটাকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে ফেলে, এবং এইটা যদি অব্যাহত থাকে, এই ক্ষমতা কাঠামো যদি অব্যাহত থাকে, অগণতান্ত্রিক স্বৈরাচারী ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবেই, তাহলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। ফলে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এই অগণতান্ত্রিক সাংবিধানিক যে স্বৈরাচারী ক্ষমতা কাঠামো, এর বদল করা, সংবিধানের গণতান্ত্রিকীকরণ করা, যেটাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় এবং এর মধ্যে দিয়ে আমাদের নির্বাচনী ব্যবস্থা এবং আইনের শাসনের জায়গাটা তৈরি হয়। এটা আওয়ামী লীগের জন্য দীর্ঘ প্রাইস পোস্টিং কাদেরকে কারা করেছে সেটা তো ইতিহাসই সাক্ষী, সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে। আর ইনডেমিনিটির কথা আসছে, ইনডেমিনিটি আমি খুব বিনয়ের সাথে মনে করে দিতে চাই, ইতিহাস ভুলতে চাইলে তো ভোলাই যায়, প্রোপাগান্ডা করতে চাইলে তো করাই যায়। ইনডেমিনিটিটা কে জারি করেছিল? ইনডেমিনিটি জারি করেছিল বঙ্গবন্ধুর ক্যাবিনেটের খুনি খন্দকার মোশতাক আহমেদ 1975 সালের 26শে সেপ্টেম্বর। আপনারা যে কোনো ইতিহাসের পাতা খুললেই এটা দেখে নেবেন। ইনডেমিনিটি চাপিয়ে দিলে তো চাপানোই যায়। আরো বলা হয় সামরিক শাসন নাকি জারি করা হয়েছিল। সামরিক শাসন হ্যাঁ জারি করা হয়েছিল, কে করেছিল? 1975 সালের 15ই আগস্ট সেই খন্দকার মোশতাক আহমেদ, যিনি আওয়ামী লীগের লোক, যিনি বঙ্গবন্ধু খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যাকে বঙ্গবন্ধু খুনি বলা হয়।
সেই খন্দকার মোশতাক। তো সুতরাং প্রোপাগান্ডা চালাতে চাইলে প্রোপাগান্ডা চালাতে কেউ বাধা দিবে না আপনাকে, কিন্তু এটা বন্ধ করা উচিত, প্রকৃত ইতিহাস তুলে ধরা উচিত। মিস্টার চৌধুরী, রুমিন ফারহান, আপনি বলছিলেন, আমি একটু, আপনি যদি কিছু মনে না করেন কিছু বিষয়, আপনি বলছিলেন যে খন্দকার মোশতাক ইনডেমনিটি জারি করেছিলেন, এবং বিএনপি একটি জিনিস কিন্তু সবসময় দাবি করে যে তারা গণতন্ত্র এনেছে দেশে, এটি বহুদলীয় গণতন্ত্র এনেছে, বিএনপি প্রথম থেকে বলে আসছে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন আনুষ্ঠানিকভাবে, তখন তিনি ইনডেমনিটিটি বাতিল করলেন না কেন? তার তো সেই সক্ষমতা তখন ছিল জাতীয় সংসদে, করলেন না কেন? প্রথম প্রশ্ন। আপনি বলছিলেন যে জনগণের কাছে জবাবদিহিতা থাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে। এখন জনগণের কথাই আপনি বলেন, এই যে জোনায়েদ সাকি সহ যারা আছেন, বাম রাজনীতি যারা করেন, অত্যন্ত সুন্দর কথা বলেন, অত্যন্ত ভালো কথা বলেন এবং গঠনমূলক কথা বলেন। আওয়ামী লীগ বিএনপি নেতৃত্বের মধ্যে একজন আরেকজনকে কি করে চাপাবে, কি করে একজন আরেকজনকে ধাক্কা দেবে, এই ধরনের কথা আমরা দেখতে পাই। কিন্তু এরা তো বলে, এরা এতদিন যাবৎ দিনে দিনে এতে তো উত্তরণ ঘটার কথা, ঘটেনি কেন? তার মানে গোলমালটা শুধুমাত্র রাজনীতিবিদদের মধ্যে না, গোলমালটা জনগণের মধ্যেও আছে। জনগণও এই ধরনের বিএনপি আওয়ামী লীগ যে আচরণ করে, এই আচরণগুলো তারা পছন্দ করে, অথবা এরা জনপ্রিয় রাজনৈতিক দল বলে এদের পেছনে জনগণ আছে যে এরা মারামারি করে যে টিকে থাকতে পারে। আপনি যদি দেখেন যে আমাদের ঐতিহাসিকভাবে আমরা ছিলাম ঐতিহাসিকভাবে এক ধরনের শক্তি প্রদর্শনের, বাঙালির শক্তি প্রদর্শন করে সবকিছু তারা নিয়েছে। আমি মানে শক্তি প্রদর্শন বলতে যখনই তারা বিপদে পড়েছে তখনই সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে, এক ধরনের। এটা জনগণের মধ্যেও সমস্যা আছে, শুধুমাত্র রাজনীতিবিদদের উপর দোষ দিয়ে তো লাভ নেই। আর আপনি যেটি বলছিলেন যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, মানবাধিকার কমিশন, দুদক, আপনি বিচার বিভাগ, আমি তো মনে করছি যে এখন অনেকটাই স্বাধীন। আপনি সাম্প্রতিক দুটি ঘটনা যদি আমরা দেখি, যে প্রধান বিচারপতি যুদ্ধাপরাধীদের যারা ছিলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন, তাদের সম্পর্কে তার যে মন্তব্য, এবং তিনি এবং বিচার বিভাগ থেকে সরাসরি বলা হলো যে ট্রাইব্যুনালটি ওখান থেকে সরিয়ে বন্ধ করে দেবে। বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগের অধীনে থাকতো তাহলে বিচার বিভাগ এটি বলার সাহস পেত না। আমার কাছে তো মনে হয় বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন। এবং এই যে মীর কাসেম আলীর রায় নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল, সারা দেশে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, একদিকে জন কেরি এলেন, একদিকে জন কেরি তার আগে একটি কাদের মোল্লার সময় তিনি ফোন দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, জন কেরি এলেন, এবং সামগ্রিকভাবে যদি এক ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছিল যে কোনো সময়। এবং আমি অনেক প্রসিকিউটরের সঙ্গে কথা বলেছি, তারাও বলছে যে কিছু বলাই এখন ঝুঁকিপূর্ণ, কিছু বলাই ঝুঁকিপূর্ণ। দুদক সাম্প্রতিক সময় ইকবাল মাহমুদ জয়েন করার পরে আমরা যা দেখছি যে দাবড়ে বেড়াচ্ছে পুরো ব্যবসায়ীদের, বিশেষ করে ব্যাংক সেক্টরকে এমন ভাবে তিনি ধরেছেন। এখন এই বিষয়গুলো কিন্তু কিছুটা মানবাধিকার কমিশন, হ্যাঁ একটি জায়গায় বলতে পারেন যে মানবাধিকার কমিশন যেভাবে অ্যাক্ট করার প্রয়োজন ছিল সেভাবে মানবাধিকার কমিশন অ্যাক্ট করতে পারছে না। এটা অবশ্যই আপনার বিষয়টি আমি একমত। নির্বাহী বিভাগে কিছু ঝামেলা সবসময় থাকে ফ্রম ভেরি বিগিনিং, এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ এখনো বিএনপি বা অন্যান্য দল যে কদিন ক্ষমতায় ছিল তাদের চেয়ে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পরিমাণ অনেক কম। এই যে যেটা জোনায়েদ সাকি বলছিলেন, এই কথাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশে যেখানে আমাদের 4 মূলনীতি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং আমাদের ধর্মনিরপেক্ষতা, এই বিষয়টি আমরা আসলে ভুলতেই বসেছি। আমরা রাজনৈতিক 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, তখন থেকে আমাদের গায়ের জোর, কে কত গায়ের জোর দেখিয়ে ক্ষমতায় থাকতে পারবে। নির্বাচনে যেমন, প্লিজ বলেন। প্রথমত বিষয়টা হলো যে রুমিন ফারহান একটা কথা বলেন, প্রত্যক্ষ ভোটে ক্ষমতায়, গণতান্ত্রিক প্রত্যক্ষ ভোটে, এবং সে বলল ক্ষমতায় যখন যে থাকে তখন বলে কি যে আই হ্যাভ এভরিথিং। এই যে মানসিকতা, এই মানসিকতা আওয়ামী লীগ লালন করে না। যেটা ওনার ভিতরে চৈতন্য হয়, ওনারা যখন ক্ষমতা থাকে তখন ওনাদের কাছে মনে হয় যায় উই আর ইন পাওয়ার, উই হ্যাভ এভরিথিং। আওয়ামী লীগ এই দর্শনের সাথে বিশ্বাসী না। ওই যে বললাম যে মানসিকতায় গণতান্ত্রিক একটি দলের ভিতরে যে একটি গণতান্ত্রিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে যেগুলো লালন করা উচিত, ধারণ করা উচিত, এগুলো অনুপস্থিত। যে কারণে কথা কথা এবং মিথ্যা, অপরাজনীতি, অপপ্রচার এর জন্য ওনারা চ্যাম্পিয়ন। যেমন ভাবে জেনারেল শফিউল্লাহ কখনোই মন্ত্রী ছিলেন না, এমপি বলেছি আমি, বলছে আপনি মন্ত্রী বলছেন, আপনি চ্যালেঞ্জ করেন না, আবার তো এটা ধরার কথা। আপনি মন্ত্রী বলেছেন, মন্ত্রী বলেছেন, মন্ত্রী হচ্ছে একবার বলেছেন, এটা হলো মিথ্যার রাজনীতি। আরেকটা বিষয় হলো কি, আমি যেটা বলি সকলের উদ্দেশ্যে বলছি, বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, যখন যে দলই করুক না কেন, ওনার দলের মির্জা হাফিজ, এখন মির্জা
সেক্রেটারির নাম কি? এটাও ফখরুল জানেন ইসলাম না। আলমগীর। মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এখন খালেদা জিয়াকে হত্যা করে, তারপরে কি বিএনপি নেতারা তাকে হত্যাকারী হিসেবে তাকে আইডেন্টিফাই করবে, নাকি বিএনপির নেতা হিসেবে আইডেন্টিফাই করবে? প্রায়শই আমি এই কথাটা বলে থাকি, বিএনপির অবস্থানটা খুনিদের পক্ষে। খন্দকার মোস্তাক একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরে খন্দকার মোস্তাকের সাথে তো আওয়ামী লীগের নেতারা রাজনীতি করেন নাই। খন্দকার মোস্তাকের সাথে অনেকটাই রাজনীতি করছেন, তাদের সন্তানদের সাথে আমাদের কথা বলতে হয়। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আপনি খুনিদের পক্ষে আপনাদের অবস্থান থাকবে, আবার কথা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বানিয়ে একটা উপস্থাপন করার চেষ্টা করবেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট। এটা আমাদের কাছে খুব কষ্ট দেয়। 75-এর পরে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ খুনি যারা, খন্দকার ফারুক রশিদরা, যারা প্রকাশ্য দিবালোকে বলেছে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে, তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া। আজকের যুদ্ধাপরাধীদেরকে ওনারা বলেন তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মেজর জিয়া। আই হেট এই সমস্ত কথাবার্তা, নোংরা চিন্তা চেতনা যারা করে। বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান এদেশে কাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল? জামাত ইসলামী, নিজাম ইসলামী, মুসলিম লীগ, যারা আজকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রকে তৈরি করতে চাচ্ছে, সেখান থেকেই তো আজকে জঙ্গিত্ব রাজনীতি শুরু হয়েছে। সেখান থেকে আমাদেরকে এগুলোকে ভুলে গেলে চলবে? 1975 সালে জেনারেল জে এগুলো এসে বলছে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। সেখান থেকে আজকে রাজনীতির যে গণতান্ত্রিক যত কথাগুলো বলেন, সমস্ত কিছুর সৃষ্টি এবং সৃষ্টিকর্তা হলো জেনারেল জিয়া। এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আজকের 8 বছরের শাসন আমলের কথা বলেন, 2001 সাল থেকে 2006। প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা আজকে কথা বলবো গণতন্ত্র এখন। এ বিষয়ে কথা বলবার জন্য যেসব আলোচক আমাদের স্টুডিওতে এসেছেন, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন, আমার নাম জুনায়েদ সাকি, আমি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করি। আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তক্কাতক্কিতে স্বাগত। বাঁ দিকে আছেন, আমি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী। স্বাগত। আমি সোহেল হায়দার চৌধুরী, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক বর্তমানের ডেপুটি এডিটর হিসেবে কাজ করছি। তর্কাতর্কিতে স্বাগত। প্রিয় দর্শক, আলোচকদের সঙ্গে পরিচিত হলেন। আমরা আলোচনা করব প্রথমে এই সাংবাদিক সোহেল হায়দার চৌধুরী, আপনি যদি বলেন এই সমসাময়িক প্রেক্ষাপটে গণতন্ত্র এখন কি অবস্থায় আছে আসলে? প্রথমেই এখানে 3 জন রাজনীতিবিদ আছে, তাদের কথা শোনার আগে আমার জন্য কথা বলাটা খুব একটু ঝুঁকিপূর্ণ এবং ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ আছেন, বিরোধী দলের রাজনীতিবিদ আছেন 2 জন, ঝুঁকিপূর্ণ। তারপরে সব মিলিয়ে যদি আমি আমার যেটা মনে হয় যে গণতন্ত্র, আমাদের যে বিকাশটা দরকার ছিল, গণতন্ত্রের বিকাশটা আমাদের রাজনীতিবিদের কারণে এবং আমাদের যে সামাজিক ব্যবস্থা বা সামগ্রিক যে অবস্থা, রাজনীতিবিদদের পরস্পর বিরোধিতা, এসব কারণে বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এটা নিয়ে আমাদের দেশে এখন যেটা আওয়ামী লীগ বলবে গণতন্ত্র আছে, বিএনপি বলবে গণতন্ত্র নেই, কিন্তু তারপরেও তো একটা দেশ এগিয়ে যায়, নিশ্চয়ই গণতন্ত্র বা কথা বলার সুযোগ আছে, কথা বলার সুযোগ নিয়ে এগিয়ে যায়। কিন্তু এটি খুব ঝুঁকিপূর্ণ প্রশ্ন। আমি প্রথমেই বলে নিলাম যে আমার যেটি মনে হয় গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে কোথাও কোথাও। যেমন বিরোধী দলের যে কাজগুলো করার কথা ছিল তারা পুরোপুরি সেগুলো করতে পারছে না। কখনো সরকার পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, কখনো অন্য পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। আবার যখন আমি টক শো দেখি টেলিভিশন, তখন মনে হয় গণতন্ত্র আছে। মানে এক ধরনের আমার কাছে কনফিউজিং। মানে টক শোতে সব কথা বলা যাচ্ছে, প্রায় সব কথাই বলা যাচ্ছে। কিছু কিছু কথা তো সবসময় সবাই একটু চিন্তা করেও কোন নানা দিক থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আমার কাছে যেটি অ্যাজ আ হোল মনে হচ্ছে যে এখন গণতন্ত্র বলতে আমি যেটা বুঝি আমার মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতাটা কতটুকু? অন্যের মত প্রকাশকে বা অন্যকে যাতে ক্ষতিগ্রস্ত না করে। এখন যেমন কখনো কখনো আমাদের গণতন্ত্র আমরা এমনও দেখেছি, যেমন ইনডেমনিটি, বঙ্গবন্ধু হত্যার পরে ইনডেমনিটি দেওয়া হয়েছে, যে খুনিদের আমরা করলাম, ইনডেমনিটি দিলাম, তাদের বিপক্ষে কিছুই বলা যাবে না। যে কোনো রাজনৈতিক দলের একটা কৌশল থাকে, সেই কৌশলের কাছে বারবার বিএনপি পরাস্ত হচ্ছে। বিএনপি সুযোগটি নিতে পারছে না। আবার অন্যদিকে সরকারের যেটি হচ্ছে, সরকার কখনো কখনো দেখা যায় সরকার পক্ষ থেকে মনে হয়ে আছেন যে হয়তো খুব কঠোর অবস্থানে, তো কঠোর অবস্থান মোকাবেলা করেই তো একটি রাজনৈতিক দলকে এগোতে হয়। সেক্ষেত্রে বিএনপি ফেল করছে। আবার সরকার কখনো কখনো দেখা যায় যে তাদের উপর অতিরিক্ত হামলা মামলা বা নানা ধরনের জটিলতা সৃষ্টি করছে, সংকট সৃষ্টি করছে। এই সংকটগুলো থেকে সরকারকে, যেমন আমি মনে করি যে সরকারের আরো বেশি সহনীয় হওয়া উচিত। এবং বিএনপিকে এক্স্যাক্টলি বলবো যে বিএনপি যেহেতু বাংলাদেশে একটি বড় দল, আওয়ামী লীগের বিপক্ষে যে শক্তিটি বাংলাদেশে সব দলকে নিয়ে
এগিয়ে যায় বা সব দলকে নিয়ে কাজ করে, সেই শক্তিটা হলো বিএনপি। এবং গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য সবগুলো বিরোধী দল বিএনপি সহ প্রয়োজন আছে। এবং আমার মনে হয় বিএনপিকেও আরো বেশি কৌশলী রাজনীতি যদি তারা করতে পারে, তারা হয়তো গণতন্ত্রের ক্ষেত্রে তাদেরও ভূমিকা থাকবে। একেবারে নিষ্ক্রিয় হয়ে থেকে একটি দল একটা জায়গা থেকে চলবে, একটি দল মানে কোনো এই যে যেমন এবার যে কমিটি হলো, এই কমিটির গণতন্ত্রটা কোথায় আছে? বিএনপির ইন্টারনাল গণতন্ত্র নিয়েই তো প্রশ্ন উঠেছে। এবার যে কমিটি হলো মানে নানা ধরনের লোক দিয়েছে, সেটা তারা দিতেই পারেন, কিন্তু ইন্টারনাল গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে। আবার যদি এদিকে আমি আপনার কাছে আসবো একটু, রুমিন ফারহান আপনাকে দিয়ে, যেহেতু অনেকগুলো প্রশ্ন এসছে। জি, গণতন্ত্র নিয়ে কথা হচ্ছিল তো গণতন্ত্রের মুখ্য বিষয়টি তো মানুষকে নিয়ে গণতন্ত্র, মানুষের জন্যই গণতন্ত্র। কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটটি আমরা দেখছি, সেখানে আমরা দেখছি যে গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ তুমি কি উন্নয়ন চাও? যদি তুমি উন্নয়ন চাও তাহলে তুমি গণতন্ত্রের কথা বলতে পারবে না। তুমি কি যুদ্ধাপরাধের বিচার চাও? যদি তুমি বিচার চাও তাহলে তুমি আইনের শাসনের কথা বলতে পারবে না। যদি তুমি ফ্লাইওভারে উঠতে চাও তাহলে তুমি ন্যায় বিচারের কথা বলতে পারবে না। অর্থাৎ একটির সঙ্গে একটিকে যেভাবে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হয়েছে এবং একটিকে আরেকটির সাবস্টিটিউট হিসেবে যেভাবে প্রেজেন্ট করবার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় বিষয়টি বোধহয় সেভাবে চললে একটি সুস্থ রাষ্ট্রের সুস্থতা আর বজায় থাকে না। আপনি যদি আইন সবার জন্য এটা বিশ্বাস করেন, তাহলে যদি এখন বাংলাদেশের দিকে তাকান, তাহলে দুঃখিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং গণতন্ত্র যে শুধু একদিনের ভোটের অধিকার তা কিন্তু না, সেটা আমরা কখনোই বলিনি। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচনটি হচ্ছে এবং তারপরে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো যে ধারাবাহিকতা আমরা দেখেছি, তাতে আমরা একটা জিনিস খুব স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে এখন সবাই ভোট দেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট দেবে, সরকারি দলের ক্যাডাররা ভোট দেবে, প্রার্থী নিজে ভোট দেবে, শুধু ভোট দেবে না ভোটার। অর্থাৎ ভোটারের কাছ থেকে ভোট বিষয়টিকে কেড়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ ভুলে গেছে কত 2009 এর পরে আর কবে ভোট দিয়েছে বা আদৌ ভোট দিতে হয় কি করে, আমার ধারণা এটা ভুলে গেছে। কিন্তু একই সঙ্গে ওই একদিনের ভোটাধিকারের সঙ্গে সঙ্গে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও ভীষণ দুর্বল করে ফেলা হয়েছে। আপনি যদি মানবাধিকার কমিশন দেখেন, আপনি যদি নির্বাচন কমিশন দেখেন, আপনি যদি অ্যান্টি কারাপশন কমিশন দেখেন, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে একদম ভেঙে ফেলা হয়েছে। সংবিধানে আমাদের যে মৌলিক অধিকারগুলো স্বীকৃত, আমার ফ্রিডম অফ লাইফ, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, একটি করে বাধাগ্রস্ত হচ্ছে। দেখুন, আমি খুব ছোট্ট একটা ব্যক্তিগত উদাহরণ দিই। উনি বলছিলেন যে গণমাধ্যম বা টক শোতে যখন দেখি তখন মনে হয় না দেশে গণতন্ত্র আছে। ওনার এ কারণেই মনে হয় কারণ আমাদের মতো বিরোধী দলের 2-4 জন মানুষ আমরা কিছু কথা বলতে পারি, এবং এই কথা বলবার মাসুল হিসেবে দেখুন আমার ফ্রিডম অফ মুভমেন্ট বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আমার ভ্যালিড পাসপোর্ট থাকা সত্ত্বেও, আমার টিকিট থাকা সত্ত্বেও, আমার ভিসা থাকা সত্ত্বেও আমাকে ইমিগ্রেশন কোনো এক দৈব কারণে 4 ঘন্টা 5 ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখার পর প্লেন চলে যাচ্ছে, বলা হচ্ছে আপনাকে এবার যেতে দেওয়া হবে না। আমি যখন বিচার বিভাগের দ্বারস্থ হচ্ছি, আমাকে বলা হচ্ছে আপনার তো কনফারেন্স শেষ হয়ে গেছে, ভবিষ্যতে আটকালে আসবেন। এই ঘটনাটি আমার সাথে এটা দ্বিতীয়বার ঘটলো, এবং তৃতীয়বার আমি বলবো, কারণ একবার আমাকে যেতে দেওয়া হয়েছে, একদম লাস্ট মোমেন্টে যেতে দেওয়া হয়েছে। তো একজন ব্যক্তি হিসেবে আমার সাংবিধানিক অধিকার এখানেই তো ক্ষুণ্ণ হয়ে যায়। অর্থাৎ আমরা যারা 2-4 জন কথা বলছি বা মিডিয়াতে আসবার সুযোগ পাচ্ছি কিংবা পত্রিকায় লেখালেখি করছি, দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের কোনো না কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তো এটিকে যদি আপনি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বলেন, তাহলে তো সেটা হচ্ছে না। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তো নেই। আপনি যদি জীবনের অধিকারও ধরেন, সবার কিন্তু জীবনের অধিকার এখন নাই। কিছু শ্রেণী, কিছু গোষ্ঠী মধ্যে এই অধিকারটি সীমাবদ্ধ হয়ে গেছে। আপনি দেখুন, আজকে পেপারে এসছে যে 5 মাস হয়ে গেছে, এখনো তনু হত্যাকাণ্ডের ফরেনসিক রিপোর্টে মৃত্যুর কারণটি পর্যন্ত নির্ধারিত হয়নি, যেখানে তনুর বাবা মা বারবারই ইন্ডিকেট করছে কারা এখানে জড়িত, কোন দিকে গেলে তদন্ত ঠিক পথে এগোবে। তাদের সাহায্য না নিয়ে উল্টো তাদেরকে ইন্টারোগেট করা হচ্ছে, অর্থাৎ ভিকটিমকে এখানে অ্যাকিউজডের মতো ট্রিট করা হচ্ছে। সুতরাং আপনি যদি একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে না পড়েন, আপনি যদি একটি বিশেষ দলের অংশীদার না হন, এবং সেটাও কিন্তু আস্তে আস্তে অনেক সংকুচিত হয়ে আসছে। আস্তে আস্তে আমরা দেখছি সেই নিরাপত্তা বলয়ের মধ্যে যারা ছিলেন তাদের সংখ্যাটিও কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। আপনি যদি তার মধ্যে সেই ভাগ্যবানদের একজন না হন, তাহলে আপনি বিচার বলেন, আপনি আপনার গণতান্ত্রিক অধিকার বলেন, আপনার সাংবিধানিক অধিকার বলেন, কোনো অধিকারই কিন্তু আপনি ভোগ করতে পারছেন না। মিস্টার মনির, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্বস্তি প্রকাশ করে আমি আমার বক্তব্য বা কথা বলার কারণ কি? স্বস্তির কারণ মীর কাসেম আলী দনকপুরের বিশিষ্ট জামাত নেতা, ক্ষমতাশীল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যাদের আশ্রয় প্রশ্রয়ের মধ্যে দিয়ে দণ্ডাঢ্য ব্যক্তি হয়েছে,
লবিস্ট নিয়োগ করেছে $2.5 মিলিয়ন দিয়ে। তার রায়ের পুনর্বহাল থেকেছে এবং অ্যাপিলেট ডিভিশন খারিজ করে দিয়েছে। তো আপনি গণতন্ত্রের কথা বলার সাথে সাথে রুমিন ফারহানা নিয়ে আসলেন যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে, সেটা বাধাগ্রস্ত হলে গণতন্ত্র থাকবে না, কথা বলা যাবে না। তো যুদ্ধ অপরাধীদের বিচার যখন বাস্তবায়ন করা জননেত্রী শেখ হাসিনা সরকার করছে, সেখানে তো প্রমাণিত হয়েছে যে আইনের শাসন আছে। আইনের শাসন যদি না থাকতো তাহলে যুদ্ধ অপরাধীদের বিচার কিভাবে হচ্ছে? যখন আইনের শাসন ছিল না তখন তো রুমিন ফারহানা খুবই বাচ্চা মানুষ। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যে কথাটা সোহেল হায়দার চৌধুরী বলার চেষ্টা করলেন যে আইনের শাসন অনুপস্থিত ছিল, ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, হত্যাকারীদেরকে একটি দল, একজন মেজর, সে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনার প্রাইস পোস্টিং দিয়ে খুনিদের পক্ষে যখন কথা বলেছিল, তখন তো আইনের শাসন ছিল না 75 থেকে 96 সাল পর্যন্ত। এখন গণতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্রের কথা বলা তো এই নয় যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 71-এর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, তার খুনিদের আজকের বিচার যখন হচ্ছে, যুদ্ধাপরাধীদের রায় যখন হচ্ছে, তখন এটার সাথে সাথে আপনি বলার চেষ্টা করবেন যে আইনের শাসন নেই। তো যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় এটাই ওনারা চাচ্ছেন, তাহলে আইনের শাসনের প্রশ্ন আসবে কেন? আইনের শাসন তখনই তো এক্সিট করে যখন আপনার জাতির যে একটা দায় আছে, সেই দায় মুক্তি থেকে জাতিকে আমার দায় মুক্তির জায়গায় গণতান্ত্রিক একটা সরকার নিয়ে আসছে। এখন 2014 নির্বাচনের কথা বলেন, 2014 নির্বাচনে আপনি অংশগ্রহণ করেননি, তার জন্য তো গণতন্ত্র দায়ী না, তার জন্য একটি রাজনৈতিক দল দায়ী না, তার জন্য সরকার দায়ী না। আসার জন্য যে প্রক্রিয়া ছিল, তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা সেদিন তাকে আহ্বান জানিয়েছিলেন, উনি নির্বাচনে আসেননি, উনি মানুষের সাথে প্রতারণা করেছেন। গণতন্ত্রের কথা বলছেন, মানুষের কথা বলছেন, ওনারা যখন এই কথাগুলো বলেন ওনারা তো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি যদি বলে থাকি যে 2014 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার মধ্য দিয়ে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক যারা নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, আমাদের মতন যে সমস্ত নেতৃত্ব, তারা মনে করেন একটা কম্পিটিটিভ ইলেকশনের মধ্য দিয়ে যে সমস্ত জায়গায় কম্পিটিটিভ প্রার্থী থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। অনেক জায়গায় দেখা গেছে যখন আপনার এই ইলেকশনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এবং পাশাপাশি যদি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মুখোমুখি হয়, তখন কিন্তু জনপ্রিয় ব্যক্তিদেরকেই খোঁজা হয়, যার রাজনৈতিকভাবে অবস্থানটা আছে, তার জনপ্রিয়তা আছে, মানুষের মাঝে যার অবস্থান আছে। আমি তো মনে করি 5টি বছর বরঞ্চ বিএনপি 2014 5ই যে নির্বাচনে না আসার মধ্যে দিয়ে বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে, এবং বরঞ্চ সেখানে বিএনপি নির্বাচনে না আসার মধ্য দিয়ে গণতান্ত্রিক যে হীনতা বা গণতান্ত্রিক যে দুর্বলতা ত্রুটিগুলো, সেটা বরঞ্চ 2014 5ই জানুয়ারি বিএনপি অংশগ্রহণ না করার মধ্য দিয়ে বরঞ্চ এটা শুরু হয়েছে। একটা হলো আপনাকে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনাকে থাকতে হবে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আমরা জেনারেল জিয়া, খুনি জিয়ার আন্ডারে 1979 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। আমরা 75-এর পর থেকে গণতান্ত্রিক অধিকার, ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময় জিয়া মতন সামরিক শাসকের বিরুদ্ধে যখন ক্ষমতা ছিল তার অধীনে আমরা ইলেকশনে গিয়েছি। আমরা স্বৈরাচারী এরশাদ সরকারের অধীনে, অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। গণতন্ত্র তবে ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে আপনার প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক কথা এই নয় যে আপনি এখানে খুব সুন্দর সুন্দর করে কথা বলবেন, আপনার রাজনৈতিকভাবে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশে একটা নির্বাচন চান। এদেশের সাধারণ মানুষের কাছে কি আপনি সেই আন্দোলিত করতে পেরেছেন মানুষকে? আপনি আন্দোলিত না করে আপনি কি করেছেন? আপনি করেছেন নিরীহ মানুষকে হত্যা করেছেন। আপনি করেছেন কি? আপনি সন্তান সম্ভব মাকে বোমা মেরেছে, তাকে হত্যা করেছেন। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যদি চেতে হয় আপনাকে রাজনৈতিকভাবে দীক্ষিত হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এই নয় যে আপনাকে ক্ষমতা এসে বসিয়ে দেবো। সেটা তো আপনারা যেহেতু একটি রাজনৈতিক দলের যখন একটি খুন বা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যখন প্রতিষ্ঠিত হবে, তখন তারা মনে করবে এটাই তাদের রাজনীতি। অর্থাৎ একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যদি বড় হয়ে বেড়ে ওঠা, যখন মনে করেন জুনায়েদ সাকি একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, তার অধিকারের কথাটা সে বাংলাদেশের মানুষের কাছে বলতেছে, আবেদন করতেছে যে দিস ইজ মাই ডিমান্ড। আমি কি চাই? আমি চাই দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসুক। আচ্ছা, তার কথা আমরা তার মুখ থেকে শুনি। জি প্লিজ, এটা খুব ভালো হবে। সেই গণতান্ত্রিক জায়গাগুলো না তৈরি করে, তার ম্যানিফেস্টো আপনি না বললে উনি বললে ভালো হবে। হ্যাঁ, সেই জায়গাটা যখন আপনি মনে করেন একটা সামরিক গর্বের ভিতরে যখন আপনি জন্মগ্রহণ করে আসবেন, তখন আপনার মুখে অন্তত গণতন্ত্রের কথা মনে হয় না। এই কারণে আপনি কখনোই কোনো সময়
গণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার সাথে আপনি কখনো ছিলেন না। ক্ষমতায় আসা মানে আপনি গণতান্ত্রিক নয়, ক্ষমতায় আসা মানে ওই রাজনৈতিক দলটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বেড়ে ওঠে না। যেহেতু তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেড়ে ওঠে নাই, সে কারণে আজকের যে দুর্বলতা তাদের, যে কথা সোহেল ভাই বলার চেষ্টা করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি হতো তাহলে একটি রাজনৈতিক দলের 800 কমিটি, মানে 520 জন এক্সিকিউটিভ কমিটি, তার উপদেষ্টা আছে, এবং সেই কমিটি হওয়ার আগে তার পার্টির প্রেসিডেন্ট হয় আগে, সিনিয়র ভাইস চেয়ারম্যান হয় আগে, একটি মানে সম্পূর্ণই তাদের চিন্তা চেতনার মধ্যে একটি অগণতান্ত্রিক এবং চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা, যে আর্মি রুলার যেভাবে করে, যে মানে যখন মানে এটা বলা হয় গ্রামে প্রচলিত আছে যে আর্মির শাসন হলো যে বুটের ভিতরে। তো অর্থাৎ এই যে মানসিকতার মধ্য দিয়ে যাদের জন্ম, তারা কখনোই গণতান্ত্রিক কথা বলতে পারে না, এবং ওই দলটাকেও যারা বিলং করে কখনো না কখনো এরা বিশেষ একটা গোষ্ঠীকে পারপাস সার্ভ করার জন্য অ্যাজ এ হোল নেশনকে তারা বিল্ড আপ করতে চান, এবং নেশনের চিন্তা চেতনাকে আগে নিয়ে যেতে পারে না। ধন্যবাদ আপনাকে। আসলে গণতন্ত্র নিয়ে এর আগেও অনেক কথাবার্তা হয়েছে, আমিও বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি। তো বাংলাদেশে আসলে গণতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি, এটা বাস্তব সত্য, এবং এটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটাই আমাদের এখন হাতে আলোচনার মধ্যে আনা দরকার। তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের অঙ্গীকারও প্রতিষ্ঠিত হবে না। সেই বিষয়টা যেন আমরা সবাই স্মরণ রাখি, এবং আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্র প্রত্যয়ন করেছি, সেটা যদি সাফল্য আমরা চাই, সেটার অগ্রযাত্রা আমরা চাই, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা, যেটাতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা ঐক্য তৈরি হয়েছিল, জাতি যেখানে একটা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আমাদের অনুসন্ধান করা দরকার, যে আমরা কিভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। এখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি থাকে, তাহলে ধরুন আওয়ামী লীগের পক্ষ থেকে যা বলা হলো, কিংবা বিএনপির পক্ষ থেকে এখন যা বলা হচ্ছে, কিংবা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আবার তারা যা বলেছেন, এই সব বিষয়গুলো জনগণের কাছে একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে, যে আচ্ছা জনগণ এটাকে কিভাবে গ্রহণ করছেন, পছন্দ করছেন না পছন্দ করছেন না, কার মধ্যে ঔদ্ধত্য প্রকাশিত হচ্ছে, কে জনগণকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে চাইছে, এই সব বিষয়গুলো কিন্তু একটা পরীক্ষার জায়গায় পড়তো। কিন্তু যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখেছি, যে এই পরীক্ষার জায়গাগুলোতে যাওয়ার মতো, অর্থাৎ গণতন্ত্রের প্রধান হচ্ছে যে জনগণের হাতে ক্ষমতা থাকবে, মানে ক্ষমতা কোনো ঐশ্বরিক জায়গায় কিংবা কোনো মানে এমন কোনো জায়গায় থাকবে না যেটা আসলে দেখা যায় না, ক্ষমতা জনগণের কাছে থাকবে, এবং জনগণের ক্ষমতা যেটা, সেটার একটা প্রতিনিধিত্বমূলক প্রকাশ ঘটবে সরকারের মধ্যে। সরকার জনগণের পক্ষে তার প্রতিনিধি আকারে এই রাষ্ট্রের ক্ষমতাটাকে পরিচালনা করবেন, কিন্তু মূল ক্ষমতা কিন্তু জনগণের হাতে। সেই জনগণের হাতে যে ক্ষমতাটা, সেই ক্ষমতার তো মানে বাংলাদেশে কোনো ব্যবস্থা আসলে রাখা হয়নি। বাংলাদেশে প্রথম থেকেই নির্বাচনী ব্যবস্থাটা, প্রতিনিধিত্বমূলক সরকার যেভাবে গঠিত হয়, সেটা দারুণভাবে একটা সমস্যার মধ্যে পড়েছে, এবং আজকে পর্যন্ত আপনি দেখেন একটাও মানে রাজনৈতিক দল কোনো নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। দুইবার ক্ষমতা হস্তান্তর করেছে, একবার 1996 সালে বিএনপির কাছে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, আর এইবার 2014 সালের 5 জানুয়ারি আওয়ামী লীগের কাছে। 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ যখন যে ক্ষমতা আসতে পারে নাই, তখন কিন্তু আওয়ামী লীগই ক্ষমতা হস্তান্তরটা সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেছিল। না, বলে গেলে চলবে না। তত্ত্বাবধায়ক না, আপনার সেটাই হোক না, আমি বলছি যে ক্ষমতার এটা তো ভুল ব্যাখ্যা। না, ক্ষমতা একটি রাজনৈতিক দল, আরেকটা নির্বাচিত রাজনৈতিক দল, অসত্য কথা তো সেটা। না, মিথ্যে কথা না, একদমই। আমি বলছি যে রাজনৈতিক দল ক্ষমতা নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি, তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, এবং যে তত্ত্বাবধায়ক সরকার এখন আপনারা বলছেন, আপনারা বাতিলও করেছেন যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধানের গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক। এই কথা আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন আমরা বলেছিলাম। আমরা এটা বলেছি এই কারণে যে একটা নির্বাচনী ব্যবস্থা, একটা গণতান্ত্রিক শাসনে জনগণের প্রতিনিধিরাই তো সেই শাসনটা পরিচালনা করবেন। তারা যদি একটা নির্বাচনী আয়োজন করতে না পারেন, সেই নির্বাচন আয়োজন করতে পারেন না, তারা তত্ত্বাবধায়ক মাঝখানে একটা নিয়ে আসছেন, তাদের দ্বারা আবার নির্বাচিত হবেন এবং 5 বছর নিজেদেরকে গণতান্ত্রিক বলবেন, কিন্তু ঠিক 5 বছর পরে তারা নিজেদের আর গণতান্ত্রিক থাকবেন না, কারণ তারা ভোট চুরি করেন, কাজেই তখন তারা একটা তত্ত্বাবধায়ক আমদানি করবেন। এই পুরো ব্যাপারটাই একটা হাস্যকর জায়গার মধ্যে ছিল। কাজেই এই যে নির্বাচন করার জন্য যে একটা মানে ব্যবস্থা, নির্বাচন কমিশন বলে থাকে, সেটাই তো আসলে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করে। কেননা এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য যে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের হাতে, যেহেতু এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান,
এই কমিশন মোটামুটি ভাবে ওই সময়ে প্রায় বেশিরভাগ ক্ষমতা তার কাছে কেন্দ্রীভূত থাকে, বিশেষভাবে নির্বাচনের সাথে সম্পর্কিত, সেটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তার পূর্ণ কর্তৃত্ব থাকে। সরকার একটা রুটিন কাজের জন্য কেবলমাত্র ওই সময়ে অবস্থান গ্রহণ করেন। তাহলে এইরকম একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি কেন সেটা অনুসন্ধান করা দরকার, সে বিষয়ে আমি পরে আসছি। কিন্তু এটা হওয়ার ফলে যেটা হয়েছে যে আমরা আর জনগণের কাছে আমাদের পরীক্ষা দিতে হয় না, আমরা যে যার মতো কথা বলছি, এবং ক্ষমতাটা যেহেতু আমাদের দল কিংবা দুই দলই মনে করে তারা হচ্ছে খুব পরীক্ষিত দল, পরীক্ষিত দল, কিন্তু পরীক্ষাটা আসলে জনগণের কাছ থেকে খুব বেশি নিতে হচ্ছে না। এবং যখন তারা একটা মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচনও করে, তখনও নির্বাচন ব্যবস্থাটা তাদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। কারণ যেটা এখন বললেন যে মানুষ ভোট দিতে ভুলে গেছে, কিন্তু যখন মানুষ কিছুটা ভোটও দিয়েছে, সেই ভোট দেওয়ার সময় কিন্তু যতটা ভোট দিয়েছে তার চাইতে কিন্তু ভোট তাদের কাছে নিয়ে নেওয়া হয়েছে। এটা একটা বাজিকরের গণতন্ত্রের মতো, যে আপনি মনে করছেন যে আপনি আসলে ভোট দিচ্ছেন, কিন্তু আমি পুরো সিস্টেমের মধ্যে এমন ভাবে কর্তৃত্ব রাখবো যে ওই দুই দলের মধ্যেই, এবং যারা টাকাওয়ালা, টাকার খেলা চলবে, যারা পেশি শক্তির খেলা চলবে, প্রশাসনিক কারসাজি চলবে, সাম্প্রদায়িকতা চলবে, আঞ্চলিকতা চলবে, অনেক কিছুর মেকানিজম দিয়ে আমি আসলে আপনি কাকে ভোট দিবেন সেটা আগে থেকে আমি নির্দিষ্ট করে ফেলছি। এ নিয়ে আমরা এই আরো কথা বলবো। প্রক্রিয়াটা প্রিয় দর্শক, এই এমনভাবে- পর্যায়ে তক্কাতক্কিতে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত। তক্কাতক্কিতে কথা বলছিলাম গণতন্ত্র এখন। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে ব্যারিস্টার রুমিন কিছু বলতে চেয়েছিলেন। জি, আসলে দেখুন, আমাদের সংবিধানে গণতন্ত্রের বিষয়ে বলা হচ্ছে যে জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, এবং যেহেতু জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, সুতরাং জনগণের কাছে তাদের এক ধরনের জবাবদিহিতারও ব্যাপার থাকে। যখন জনগণের প্রত্যক্ষ ভোটে কোনো সরকার নির্বাচিত না হয়, বরং জবরদখল করে ক্ষমতায় আসে ভোটকে অগ্রাহ্য করে, তখন যেটা হয়, এই যে জবাবদিহিতার বিষয়টি সেটি অনুপস্থিত থাকে, এবং সেটি যখন অনুপস্থিত থাকে তখন আস্তে আস্তে সরকারের মধ্যে এক ধরনের মানসিকতা হয়, যেটা জুনায়েদ সাকি বলছেন, আমি একটু আগে বলছিলাম, যে সংকুচিত হয়ে আসে, উইনার টেকস অল। কেন ক্ষমতা ছাড়তে চায় না? কারণ যখন আমি ক্ষমতায় আছি তখন আই হ্যাভ এভরিথিং, আর যখন আমি ক্ষমতায় নাই তখন মামলা হামলা থেকে শুরু করে আমার জীবনটা পর্যন্ত আর নিরাপদ না। এখন এমন একটা দিকে চলে গেছে যে আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই enemy। তো এইটি কি নিয়তি হয়- কিনা আপা? এটি তো দেখছি বিএনপি আমলে একই কাজ বারবার করে যাচ্ছে। দেখুন, এখন বিষয়টিকে এমন একটা অবস্থায় নিয়ে জি। গেছে এবং প্রশাসন জড়িয়ে, এই চক্র থেকে কি যেভাবে বেরোনো যাবে বলছে কিনা? দেশের রাজা পুলিশ, যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওপেনলি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখিনি এর অতীতে। হ্যাঁ, একদিনে পরিস্থিতি এত খারাপ আসেনি, একদিনে এই অসহিষ্ণু সংস্কৃতি তৈরি হয়নি, একদিনে এই নির্মূলের রাজনীতি আসেনি, কিন্তু গত 10 বছরে 2009 সাল থেকে 2016 এই 8 বছরে যা হয়েছে, তেমনটি বাংলাদেশের ইতিহাসে 45 বছরে হয়নি। অনেকগুলো প্রশ্ন এসছে। দেখুন, প্রাইস পোস্টিং এর কথা বলছিলেন আমার সহকর্মী, ওনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরে খন্দকার মোশতাক যে ক্যাবিনেটটি করলেন, সেই ক্যাবিনেটে 19 জন মন্ত্রী ছিলেন তৎকালীন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ক্যাবিনেট থেকে নেওয়া। সেই সময় যিনি সেনাপ্রধান ছিলেন, প্রাইস পোস্টিং এর কথা আসছে তো, সেই সময় যিনি সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ, সেই শফিউল্লাহ সাহেবকে পরবর্তীতে এমপি করা হয়। দেখুন, বঙ্গবন্ধু হত্যার সাথে 400 সেনা কর্মকর্তা জড়িত ছিলেন, অ্যাট বেস্ট ওই সময় 58,000 সেনা কর্মকর্তা দেশে আছে। তাহলে 57,600 সেনা কর্মকর্তা নিয়ে শফিউল্লাহ সাহেব কি করেছিলেন ঘরে বসে থেকে? উনি কেন সেটা প্রতিরোধ করতে পারেন? এত বছর পরে উনি এসে বলেন আমার হাত পা বাঁধা ছিল, অথচ এই অথর্ব এবং অকৃতজ্ঞ জেনারেল শফিউল্লাহকে পরবর্তীতে আমরা মন্ত্রী করতে দেখেছি। একে খন্দকার ছিলেন সেই সময় বিমান বাহিনীর প্রধান, সেই বিমান বাহিনীর প্রধান একে খন্দকারকে পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রী করা হয়। অর্থাৎ ওই সময়ে যারা 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 বঙ্গবন্ধু হত্যার সময় পজিশনে পোস্টে ছিলেন এবং যারা কোন রকমের কোনো প্রতিরোধ গড়ে তোলেন নাই, সেই সময় যারা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে নেচেছেন, তারা আজকে ক্যাবিনেটে আছেন। সেই সময় যারা শপথ বাক্য পাঠ করেছেন এইচ টি ইমাম, তিনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। তো